আসসালামু আলাইকুম। লিড ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের 11তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা এসইও এর ইন্ট্রোটা জানবো, পাশাপাশি টাইপস এবং ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো তার আগে আমি একটু বলে নেই যে আমাদের মডিউলটা যেভাবে ডিজাইন করা হয়েছে যে আপনাদের 10টা ক্লাস পরে হচ্ছে মিড টার্ম এক্সাম হওয়ার কথা। তো আপনাদের মাঝখানে হচ্ছে একটা ক্লাসে সম্ভবত আমরা নেটওয়ার্ক প্রবলেমের কারণে করতে পারি নাই বা কিছু একটা প্রবলেমের কারণে। তো আপনাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে মিড টার্ম এক্সাম হবে। আচ্ছা, কাজল এখনো কমেন্ট করছে, জয়েন হতে পারছে না, দাঁড়ান। তো আজকের ক্লাসটা হয়ে গেলে পরে নেক্সট ক্লাসে আপনাদের হচ্ছে মিড টার্ম এক্সাম হবে। আমি বলছি, ঠিক আছে? এখন কোনো প্রশ্ন না, আমি কি বলি সেটা শুনেন মন দিয়ে। এক্সামের ব্রিফিং নিয়ে দিব এখন। তো আপনাদের মিড টার্ম এক্সামটা হচ্ছে 40 মার্কসের একটা এক্সাম। এখানে 25টা থাকবে এমসিকিউ আর 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। 25টা এমসিকিউর জন্য হচ্ছে 25 মার্কস আর 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য হচ্ছে 25 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম হবে। 50 মার্কসের এক্সাম, আর সময় হচ্ছে 40 মিনিট। ঠিক আছে, অনলাইন এক্সাম হবে। তো আমি হচ্ছে লিংক দিয়ে দেবো, প্রশ্নের লিংক দিয়ে দেবো। যেদিন আপনাদের এক্সাম থাকবে প্রশ্নের লিংক নোটিশ আকারে দিয়ে দেওয়া হবে। তো ওই লিংকে ক্লিক করলে হচ্ছে আপনারা প্রশ্নপত্র পেয়ে যাবেন। তো ওখানে হচ্ছে ওখানেই অ্যান্সার করার অপশনটা থাকবে। তো শুরুতে আপনাদের নাম আর হচ্ছে রোল নাম্বার থাকবে। তো রোল নাম্বার অথবা স্টুডেন্ট আইডি এই কথাটা থাকতে পারে। তো আপনাদের অ্যাডমিশনের সময় যে রোল নাম্বারটা দেওয়া হয়েছিল সেটা দিয়ে হচ্ছে আপনারা কোয়েশ্চেনের অ্যান্সার লেখা শুরু করবেন। প্রথমে নাম দিবেন, এরপর হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার যেটা লেখা থাকবে সেখানে সেটা লিখবেন। ঠিক আছে? তো সবগুলো প্রশ্নের উত্তর রিকোয়ার্ড, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো প্রশ্ন হচ্ছে স্কিপ করা যাবে না। আপনি যদি অ্যান্সার নাও পারেন ওখানে কিছু একটা লিখে দিতে হবে, বা এমসিকিউতে হচ্ছে আপনাকে গেস করে হলেও একটা অ্যান্সার দিতে হবে, নতুবা হচ্ছে অ্যান্সার শিটটা সাবমিট হবে না। ঠিক আছে? তো ভালো মতো শুনে নেন, আমি পুরো ইনস্ট্রাকশনটা দিচ্ছি যাতে আপনাদের কোনো কনফিউশন না হয়। আবু তাহের বলছে যে ক্লাসে জয়েন হতে পারছে না। আবু তাহেরকে একটু রিপ্লাই করে দেন কেউ একজন। তো এই হচ্ছে এক্সামের ব্রিফিং। তো আরো শুনবো আমরা এক্সাম সম্পর্কে। তো বিগত ক্লাসগুলোতে যা যা কিছু আপনাদেরকে শেখানো হয়েছে, বিগত 10টা ক্লাসে আমরা যা যা কিছু শিখেছি এর মধ্যে থেকে হচ্ছে কোয়েশ্চেন থাকতে পারে। এছাড়া ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, বা ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, বা টেকনোলজি নিয়ে প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে? তো এমসিকিউর তো অপশন থাকবে, ওখান থেকে কারেক্ট অ্যান্সারটা পিক করে হচ্ছে অ্যান্সার দেবেন। আর শর্ট কোয়েশ্চেনের যে অ্যান্সার মানে আপনারা লিখবেন, ওখানে দেখবেন যে ম্যাক্সিমামই হচ্ছে আপনাদের। আচ্ছা, এটা আমি একটু পরে বলি, তার আগে বলে নেই যে এক্সাম কবে দিবেন সেটা ডিসাইড করেন। আজকে তো আপনাদের কি রোববার, রোববার আপনাদের ক্লাস। তো এক্সামের প্রিপারেশনের জন্য যদি আপনাদের সময় লাগে তাহলে বৃহস্পতিবার আপনারা পিক করতে পারেন, অথবা মঙ্গলবারেও দিতে পারেন। ঠিক আছে, মঙ্গলবারেও এক্সাম দিতে পারেন। যেদিন এক্সাম হবে সেদিন আর জুমে ক্লাস হবে না। আপনাদের গ্রুপে হচ্ছে নোটিশ দিয়ে দেওয়া হবে, ওই নোটিশের মধ্যে হচ্ছে কোয়েশ্চেন লিঙ্কটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ক্লাস শুরুর 5 মিনিট আগে হচ্ছে আপনাদের নোটিশটা দেওয়া হবে। তো ওখানে আপনারা 40 মিনিট হাতে সময় রেখে হচ্ছে এক্সামটা দিবেন। ওই নোটিশটা হচ্ছে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত থাকবে গ্রুপে। আমি এখনো কাউকে আস্ক করি নাই, আমি এখনই কাউকে আস্ক করি নাই যে কিবার এক্সাম দিবেন। আমি বলা শেষ করি তারপর আপনাদের মতামত দিবেন। ঠিক আছে? আমি বলেছি যে এখন কেউ চ্যাট বক্সে কিছু লিখবেন না, আমি যখন আস্ক করব তখন লিখবেন। ইনস্ট্রাকশন ফলো করতে হবে কিন্তু।
তো আপনাদের কি যেন বলছিলাম, মনেও নাই। আচ্ছা, 40 মিনিট হাতে সময় নিয়ে হচ্ছে এক্সামটা দিতে হবে। 40 মিনিট পরে যদি কেউ হচ্ছে অ্যান্সারটা পেপারটা সাবমিট করতে চান, এটা সাবমিট হবে না। যে যখন হচ্ছে লিঙ্কটাকে ওপেন করবেন, আপনার টাইমিংটাও তখন থেকে শুরু হবে। ঠিক আছে, তো রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত নোটিশটা গ্রুপে থাকবে। যার যার কনভেনিয়েন্ট টাইমে, এই সময়ের ভিতরে 9টা থেকে রাত 12টার মধ্যে যার যার কনভেনিয়েন্ট টাইমে 40 মিনিট হাতে সময় নিয়ে হচ্ছে এক্সামটা সবাই কমপ্লিট করবেন। আর এই এক্সামটা হচ্ছে পুরোটাই হচ্ছে সেলফ ইভালুয়েশন। এখানে হচ্ছে আহ, আপনারা যখন প্রশ্নপত্রটা অ্যান্সার করে সাবমিট করবেন, সাবমিট করার পর ওখানে ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর একটা অপশন দেখতে পাবেন। ঠিক আছে, তো সাবমিট করার পর অনেক সময় আবার জানতে চায় যে আপনি মানে আরেকবার সাবমিট করবেন কিনা, অ্যানাদার সাবমিশন করতে চান কিনা। তো দরকার নাই, একবার সাবমিট করলেই হচ্ছে এটা সাবমিশন হয়ে যায়। তো আপনারা হচ্ছে অ্যান্সার শিটটা জমা দিয়ে দেন ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম একটা অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করলে আপনারা এইমাত্র যেই অ্যান্সার শিটটা জমা দিয়েছেন সেটা আপনাদের চোখের সামনে আসবে। তো ওখানে আপনারা যা যা কিছু অ্যান্সার করেছেন এগুলোই হচ্ছে বারবার মানে ওইটাই আপনার, ওইটার রেজাল্টটাই হচ্ছে আপনার সামনে আসবে। তো ওখানে এমসিকিউ তে যা যা দেখাবে, যেটা যেটা কারেক্ট সেটাই দেখাবে, যেটা যেটা ইনকারেক্ট সেটা সেটাই দেখাবে। তো আপনারা মার্কসটা কাউন্ট করে নেবেন। 25টা এমসিকিউর জন্য হচ্ছে 25 মার্কস, এখানে যে যত পেয়েছেন সেটা কাউন্ট করে নেবেন। আর 5টা যে শর্ট কোয়েশ্চেন আছে সবাই দেখবেন যে সেখানে আপনাদের ওই অ্যান্সার গুলো ইনকারেক্ট দেখাচ্ছে। তো এর কারণ হচ্ছে তো এখানে হচ্ছে অ্যান্সার শিটটা যেভাবে হচ্ছে সেট করে দেওয়া হয়েছে, তো হুবহু যদি ওইটার মতো লেখা না পায়, তখন এটা যেহেতু হচ্ছে এআই বা হচ্ছে কম্পিউটারাইজড একটা প্রসেস, তো ওকে ওকে যেভাবে কমান্ড দেওয়া হয়েছে হুবহু যদি ওটার মতো না পায় তাহলে সে এটাকে ইনকারেক্ট মনে করে। তো ইনকারেক্ট মনে করে ওখানে অ্যান্সারটাকে ইনকারেক্ট দেখায়। এখন বিষয় হচ্ছে এক একজনের লেখার ধরন এক এক রকম, তাই না? আবার আহ, কেউ আছে যে আপনারা হচ্ছে ইয়ে করবেন, স্পেলিং মিস্টেক করবেন। আবার হচ্ছে যেখানে ক্যাপিটালাইজেশন করার কথা, মানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ইউজ করার কথা, সেখানে হচ্ছে ঠিকঠাক মতো করবেন না। বা পাংচুয়েশন মার্ক গুলো ঠিক মতো দিবেন না, যেখানে কমা দেওয়ার কথা কমা দিবেন না, যেখানে ফুল স্টপ দেওয়ার কথা ফুল স্টপ দিবেন না, এমন হতেই পারে। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো পয়েন্ট আকারে লেখার কথা, যে 1 2 3 4 এভাবেই লেখে, কেউ ABCD দিয়ে লেখে, কেউ পাশাপাশি লেখে, কেউ উপর নিচে লেখে। এক একজনের লেখার স্টাইল এক এক রকম। তো এত স্টাইলের অ্যান্সার শিট তো আর সেট করে দেওয়া যায় না। তো এখানে যেভাবে হচ্ছে অ্যান্সার শিটটা সাজানো হয়েছে হুবহু যদি ওইটার মতো লেখা না পায় তাহলে কম্পিউটার এটা রিড করতে পারে না। দ্যাটস ওয়াই এটাকে মনে করে যে এই অ্যান্সারটা ইনকারেক্ট। তো এতে ঘাবড়ানোর কিছু নাই, কনফিউশনেরও কোনো বিষয় নাই, আমি আগে থেকে এটা বলে দিচ্ছি। তো এখানে আহ, আপনারা এখন যেটা করবেন, শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার গুলো যদি আপনি সঠিক অ্যান্সার লিখে থাকেন, তো আপাতত আমি স্পেলিং মিস্টেক, তারপর হচ্ছে ক্যাপিটালাইজেশন বা পাংচুয়েশন মার্কসের জন্য, পাংচুয়েশনের জন্য হচ্ছে স্কোর কাটবো না। ঠিক আছে, এটাকে আমি ওভারলুক করব মিড টার্ম এক্সাম বলে। তো আপনারা সেখান থেকে যদি অ্যান্সারটা সঠিক মনে করেন যে আপনি অ্যান্সারটা সঠিকভাবে লিখতে পেরেছেন, দেন আপনি ওই মার্কসটাও কাউন্ট করে নেবেন। এক একটা শর্ট কোয়েশ্চেনের জন্য 5 মার্কস করে, 5 মার্কস করে। ঠিক আছে, তো এভাবে শর্ট কোয়েশ্চেন 5টার জন্য 25 মার্কস আর এমসিকিউ 25টার জন্য 25 মার্কস, তো ইন টোটাল 50 মার্কসের এক্সাম পাশ করতে হলে আপনাকে পেতে হবে 35। ঠিক আছে, 35 হচ্ছে পাস মার্কস। তো এটা পুরোটাই হচ্ছে সেলফ ইভালুয়েশন, এটার স্কোর হচ্ছে কেউ চেক করবে না। আপনি নিজে এক্সাম দেবেন, নিজে নিজের ইভালুয়েশন করবেন যে কতটুকু শিখতে পেরেছেন, নিজেকে মূল্যায়ন করবেন। ঠিক আছে, তো এই উম, তো আপনারা প্রিপারেশন নিতে পারেন। তো আবারও বলছি, টপিক হচ্ছে আপনাদের লাস্ট 10টা ক্লাসে যা যা কিছু শেখানো হয়েছে এখান থেকে কোয়েশ্চেন থাকতে পারে। ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, আর হচ্ছে টেকনোলজি নিয়ে প্রশ্ন থাকতে পারে। প্রশ্নের ফরম্যাট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, অ্যান্সারও আপনাদেরকে ইংলিশে লিখতে হবে। অরিত্রী কাকা যাচ্ছে, যাও একটু এগিয়ে দিয়ে আসো। ঠিক আছে, ইংলিশে অ্যান্সার করতে হবে।
আবু হেনাকে একটু কেউ রিপ্লাই করে দেন, কিভাবে ক্লাসে জয়েন হবে একটু কাইন্ডলি কেউ। আবু হেনা কি নাম, বারবার কমেন্ট করছে, ওনাকে একটু কাইন্ডলি কেউ রিপ্লাই করে দেন কিভাবে ক্লাসে জয়েন হবে, সেটা একটু প্রসিজারটা বলে দেন। ঠিক আছে, তো আপনারা আপনাদের ইয়ে অনুযায়ী, শিডিউল অনুযায়ী আপনাদের ক্লাস হচ্ছে কি বারে, নেক্সট মঙ্গলবারে আর হচ্ছে বুধবারে। তো আমাদের ইনস্টিটিউট সম্ভবত ঈদের ছুটি হয়ে যাবে এই সপ্তাহটা ক্লাস হয়েই, মনে হয়, আমি জানি না, এখনো আমাদের কোনো ইয়ে পাইনি আমরা, দিক নির্দেশনা পাইনি। তো আপনারা যদি প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে মঙ্গলবারটা অফ রাখতে পারেন, বৃহস্পতিবার এক্সামটা দিতে পারেন। ঠিক আছে, এটা এখন মেজরিটি যেটা ডিসিশন নিবে সেটা হবে। তো আপনারা কমেন্ট করবেন, যদি বৃহস্পতিবার এক্সাম দেন তাহলে মঙ্গলবার ক্লাস অফ থাকবে। ঠিক আছে, আর যদি মঙ্গলবার দিতে চান আমার কোনো প্রবলেম নাই, সেদিন জুমে ক্লাস হবে না, শুধুমাত্র হচ্ছে আমরা গ্রুপের মধ্যে নোটিশ পাবো, প্রশ্নপত্রের লিংক থাকবে, ওই লিংকে ক্লিক করে হচ্ছে আপনারা এক্সামে জয়েন করবেন। ঠিক আছে, সবাই কমেন্ট করেন, মেজরিটি যে ডিসিশনটা নিবে সেটাই হবে। ইয়েস্টারডে আবার কে লেখে? ইয়েস্টারডে আবার কিভাবে পরীক্ষা দেয়? দ্রুত লিখবেন, সবাই লিখবেন, একবার করে লিখবেন, একই কমেন্ট বারবার কেউ করবেন না। ঠিক আছে, মনে হয় থার্সডেতেই আপনারা দিতে চাইছেন, বৃহস্পতিবারই হচ্ছে সবাই বলছে, তাহলে কিন্তু মঙ্গলবার কিন্তু ক্লাস অফ থাকবে। মিড টার্মের আগে হচ্ছে আর কোনো ক্লাস হবে না, মিড টার্ম এক্সাম হবে, দেন হচ্ছে আমরা আবার আমাদের ক্লাসে ফিরবো। ঠিক আছে, তাহলে মেজরিটি যেহেতু থার্সডেতে বলছে বা বৃহস্পতিবার, সেদিন হবে এক্সামটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার রাত 9টা বাজার 5 মিনিট আগে সবাই গ্রুপটা ভিজিট করবেন, ওখানে হচ্ছে নোটিশ দিয়ে দেওয়া হবে জুমে সেদিন ক্লাস হবে না। ঠিক আছে, জুমে ক্লাস হবে না, আপনারা ওই ওখানে নোটিশের মধ্যে একটা লিংক দেখতে পাবেন, ওই লিংকে ক্লিক করলে হচ্ছে আপনারা সরাসরি প্রশ্নপত্রে চলে যাবেন, আর যেভাবে ইনস্ট্রাকশনটা দিয়েছি অবশ্যই ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নেবেন। ঠিক আছে, কিভাবে কি করতে হবে পুরোটাই হচ্ছে আমি বলেছি, ইনস্ট্রাকশন দিয়েছি, ক্লাস ভিডিওটা একটু দেখে নিন ভালো মতো। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আজকে আমাদের ক্লাসের মূল টপিক হচ্ছে, আজকে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো আর টাইপস এন্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসটা মূলত একটা থিওরেটিক্যাল ক্লাস হবে। তো আমি হচ্ছে বিভিন্ন মানে একাই বকবক করে যাব, আমার বকবক আপনারা শুনবেন। আর হচ্ছে আহ তবে আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সামের জন্য। ঠিক আছে, মিড টার্ম এক্সামের অনেক প্রশ্ন এটার উপর বেস করে হতে পারে, এই ক্লাসটার উপরে। যারা পরীক্ষায় ফেল করবে এরা হচ্ছে ব্যাচের বাকি স্টুডেন্টদেরকে মিষ্টি খাওয়াবে। পরীক্ষা দেয়নি নাই এখনই ফেলের চিন্তা করতেছে। ঠিক আছে, যারা ফেল করবে ব্যাচের বাকি সবাইকে হচ্ছে মিষ্টি খাওয়াবে।
আজকে আমি একদম এক্সস্টেড হয়ে গেছি। জাস্ট মিনিট। আচ্ছা, তো আজকের ক্লাসের টপিক হচ্ছে এসইও। তো এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানেটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে, আমরা তো সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা হচ্ছে অবগত আছি। যেমন আমরা কোনো কিছু ইনফরমেশন জানার হলে কোথায় যাই? গুগলে গিয়ে সার্চ করি অথবা ইউটিউবে সার্চ করি। ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু এটাও একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। মানে আমরা কোনো ইনফরমেশন জানার জন্য যেখানে সার্চ করি এটাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো এই ধরুন আমার একটা ইনফরমেশন জানার দরকার যে আমার আশেপাশে সিটি ব্যাংকের ব্রাঞ্চ কোথায় আছে। ঠিক আছে, এই ইনফরমেশনটা আমার জানার দরকার। তো আমি কি করলাম? গুগলে গেলাম, গুগলে গিয়ে সার্চ করলাম যে সিটি ব্যাংকের কোথায় আছে, ব্রাঞ্চ আমার আশেপাশে ব্রাঞ্চ কোথায় আছে। বা ধরুন আমি একটা ফুটওয়্যার কিনবো, হ্যাঁ, একটা শুজ, একজোড়া শুজ কিনবো আমি। তো বেস্ট ব্র্যান্ড কোনটা বা কোন ব্র্যান্ডের ফুটওয়্যারটা হচ্ছে ভালো হবে, এই ইনফরমেশনটা জানার জন্য আমি কি করলাম? গুগলে সার্চ করলাম। তো ওখানে কি হলো? গুগল আমাকে রেজাল্ট দেখালো। আমি যে সার্চ করলাম ওখানে হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট দেখালো যে এই ব্র্যান্ডের ফুটওয়্যারটা ভালো, বা হচ্ছে এটাতে ডিসকাউন্ট চলছে, এটাতে সেল চলছে, তো এটাতে রিভিউ ভালো, এরকম বিভিন্ন রকম রেজাল্ট শো করলো। তো এখানে আম, এই যে পেজগুলো ওপেন হলো এবং ওই পেজের মধ্যে যে ওয়েবসাইট গুলো আছে এগুলো যে সিরিয়ালি আসলো, আমি একটু পরে দেখাবো যে প্রসেসটা কি। তো এই যে কাজটা হলো যে আমি কিছু একটা লিখে সার্চ করলাম সার্চ ইঞ্জিনে, আর এখানে যে রেজাল্টটা শো হলো, বা হচ্ছে যেই ওয়েবসাইট গুলো হচ্ছে প্রথমে দেখাচ্ছে, কিছু ওয়েবসাইট নিচে দেখাচ্ছে, এই যে প্রসেসটা, এটাকেই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো ধরুন আপনি কি করলেন, আপনি নিজের জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করলেন। তো ওয়েবসাইটে যা যা কিছু অপটিমাইজেশন দরকার, যেমন অন পেজ এসইও দরকার, অফ পেজ এসইও দরকার, টেকনিক্যাল এসইও দরকার, সবকিছু করে কি করলেন? আপনি পাবলিশ করলেন। তো পাবলিশ করার পর কোনো একজন ইউজার যখন সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আপনার বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা যে সার্চ ইঞ্জিন রেজাল্টে শো করলো বা একদম রেজাল্ট পেজেসের টপে নিয়ে আসলো, এই যে প্রসেসটা, যে প্রসেসের মাধ্যমে এই কাজটা হলো, এটা যে ওয়েবসাইটটা যে টপে চলে আসলো, এই প্রসেসটাই মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন আছে। তো আমরা আমরা যেগুলোকে চিনি, যেমন আমরা গুগল চিনি, ইয়াহু চিনি, তারপর হচ্ছে বিং চিনি, তারপর বাইজু, ডাকডাকগো, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন। আবার এমন কিছু দেশ আছে যারা হচ্ছে তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ইউজ করে। ঠিক আছে, তো আমরা ইউটিউবকেও একটা সার্চ ইঞ্জিন হিসেবে গণ্য করতে পারি, কারণ ইউটিউবেও আমরা কি করি, কোনো একটা ইনফরমেশন বা ভিডিও দেখার জন্য হচ্ছে সেখানেও সার্চ করি। ফেসবুকটাও একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু এটাও একটা সার্চ ইঞ্জিন হিসেবে কিন্তু কাজ করে। তো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা একটু দেখি আমরা। তো সার্চ ইঞ্জিনটা মূলত তিনটা ধাপে কাজ করে। এক নাম্বার হচ্ছে ক্রলিং, দুই নাম্বার হচ্ছে ইন্ডেক্সিং, তিন নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এই তিনটা ধাপে হচ্ছে সার্চ ইঞ্জিনটা কাজ করে। তো আপনারা স্ক্রিনে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এখানে দেখেন যে একটা সার্চ ইঞ্জিন দেখাচ্ছে, তারপর কিছু স্পাইডারের মতো ইনসেক্ট দেখাচ্ছে, তারপর এখানে কিছু টেক্সট আছে। তো এখানে বিষয়টা হচ্ছে, ধরুন আপনি কি করলেন, একটা ওয়েবসাইট তৈরি করে পাবলিশ করলেন, সার্চ ইঞ্জিনে আপনি পাবলিশ করলেন। তো এটা জাস্ট ইমাজিন করা হয় যে আমরা যখন কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা পেজ বা কোনো একটা কিছু লিখে যখন সার্চ ইঞ্জিনে এটাকে পাবলিশ করি, তখন এরকম একটা স্পাইডার বা একটা ইনসেক্ট, বা এটাকে বলা হয় বোট। ঠিক আছে, এটাকে রোবটের সংক্ষিপ্ত রূপ বোট বলা হয়। এটা ইমাজিন করা হয় যে এই স্পাইডারটা কি করে, এরকম সার্চ ইঞ্জিন থেকে বেরিয়ে আসে, এসে পরে আমাদের ওয়েবসাইটের উপর দিয়ে হচ্ছে এটা ক্রল করে যায়। ঠিক আছে, তো ক্রল করে যাওয়া মানে কি, হেঁটে যায়। তো এটা এটা জাস্ট ইমাজিন করা হয়, এভাবে রিয়েল লাইফে তো এটার কোনো এক্সিস্টেন্স নাই। তো এরকম মানে এটা ইমাজিন করা হয় যে প্রথম ধাপে এসে এই বটটা কি করে, ক্রল করে যায়। তো ক্রল করার পর সে কি করে, দ্বিতীয় ধাপে চলে আসে। তো যখন সে ক্রল করছিল তখন সে কি করে, তখন সে বোঝার চেষ্টা করে যে আমার কন্টেন্টটা আমি কি নিয়ে লিখেছি।
বা হচ্ছে আমি এখানে কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছি, আমি এখানে কি ধরনের টাইটেল দিয়েছি, কি ধরনের হচ্ছে ডেসক্রিপশন দিয়েছি, কি ধরনের মেটা ডেসক্রিপশন দিয়েছি, বা মেটা টাইটেল দিয়েছি, কি ধরনের ইমেজ গুলো আমি ব্যবহার করেছি। মানে মূল কথা হচ্ছে সে কন্টেন্টটা বোঝার চেষ্টা করে। ধরুন আমি একটা ব্লগ সাইটের একটা কন্টেন্ট লিখে পাবলিশ করলাম, তো আমার ব্লগ সাইটটা কি ফুড রেলিভেন্ট কোনো ব্লগ সাইট, নাকি ফ্যাশন রেলিভেন্ট কোনো ব্লগ সাইট, নাকি কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ব্লগ সাইটটা লেখা হয়েছে, এই কন্টেন্টটা বোঝার জন্য হচ্ছে স্পাইডারটা হচ্ছে ক্রল করে যায়। ক্রল করে এসে সে দ্বিতীয় ধাপে চলে আসে। দ্বিতীয় ধাপে এসে সে কি করে, ইন্ডেক্স করা শুরু করে। ইন্ডেক্সিং মানে মানে দ্বিতীয় ধাপটা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এ এসে ধরুন আমি যেই কন্টেন্টটা পাবলিশ করেছি এটা যদি ফুড রেলিভেন্ট কোনো কন্টেন্ট হয়, তখন সে কি করে, ফুড রেলিভেন্ট কন্টেন্টের মধ্যে হচ্ছে সেটাকে ইন্ডেক্স করে। যদি ফ্যাশন রেলিভেন্ট কোনো কন্টেন্ট হয়, ফ্যাশন রেলিভেন্ট কন্টেন্টের মধ্যে হচ্ছে এটাকে ইন্ডেক্স করে ফেলে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আহ মানে দ্বিতীয় ধাপে এসে হয় ইন্ডেক্সিং এর কাজটা। এরপর একদম 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে র্যাঙ্কিং। এখানে এসে স্পাইডারটা কি করে, সে কি করে, এরকম লার্জ একটা ডাটাবেজ তৈরি করে, এখানে হচ্ছে সমস্ত ডাটাগুলো সে ইনপুট করে। এরপর এখান থেকে কি করে, সে রেজাল্ট শো করে। ঠিক আছে, এখানে এসে সে র্যাঙ্কিং করে, আমি যেই কিওয়ার্ড গুলো ব্যবহার করেছি বা যেভাবে এসইও করেছি, এসইও করার পরে যে আমার ওয়েবসাইটটাকে কি করে, সে র্যাঙ্কিং করে। তো এইভাবে হচ্ছে সার্চ ইঞ্জিনটা কাজ করে 3টা ধাপে। আমি আবারও বলছি, ক্রলিং, ইন্ডেক্সিং, আর হচ্ছে তৃতীয় ধাপে এসে হচ্ছে র্যাঙ্কিং। তো এসইওর বিভিন্ন টাইপস আছে বা ক্লাসিফিকেশন আছে। তো আমরা আম, একটা ওয়েবসাইট দেখি। ওয়েবসাইট, বিভিন্ন ভাবে হচ্ছে এসইও কে ক্লাসিফাই করা হয়েছে বা টাইপস গুলো হচ্ছে আম, তৈরি করা হয়েছে। তো আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমরা শুধু সেটাই দেখি। একটু নিচে যাই। তো এটা একটা ব্লগ সাইট, আপনারা চাইলে এটা থেকে পড়তে পারেন। এটা milamarketing.com লিখে সার্চ করলে পেয়ে যাবেন, বা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। ঠিক আছে, তো এসইও কে বিভিন্ন ভাবে হচ্ছে ক্লাসিফাই করা হয়েছে। তো ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও হচ্ছে 4 প্রকার। ঠিক আছে, তো ইথিক্স মানে কি, নৈতিকতা। নৈতিকতার দিক থেকে এসইও কে 4 ভাগে ভাগ করা হয়েছে। শুরুতে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইওটা কি? হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে নৈতিকতার দিক থেকে সবচাইতে ভালো এসইও টেকনিক। এখানে কি করা হয়, গুগল বা একটা সার্চ ইঞ্জিন যা কিছু রিকমেন্ড করে, এই সমস্ত রুলস এন্ড রেগুলেশনস গুলো হচ্ছে ফলো করে এই এসইওটা করা হয়। ঠিক আছে, তো আপনি যদি আপনার ওয়েবসাইটে হোয়াইট হ্যাট এসইও করেন তাহলে হচ্ছে রেজাল্টটা একটু দেরিতে পাবেন, আপনি এটা র্যাঙ্ক করতে একটু টাইম লাগবে, কিন্তু এটার রেজাল্টটা হচ্ছে আপনি লং রানে হচ্ছে রেজাল্টটা আপনি পেতে থাকবেন বা লং লাস্টিং হবে। তো এখানে কি লিখছে দেখেন, যে হোয়াইট হ্যাট এসইওটা কি, যে it doesn't take too much to know that white hat SEO is the best and inarguably the tightest way to conduct SEO. This is a massive part of SEO and has to do with everything that helps your website rank without getting in trouble with SERPs. That's why all companies practice white hat SEO to raise the ranks of their website in search results. আচ্ছা, তো আমি যে কথাটা বললাম সেটাই বলছে, যে হোয়াইট হ্যাট এসইওটা কি, সবচাইতে ভালো, দ্য বেস্ট। ঠিক আছে, সবচাইতে ভালো এসইও টেকনিক। এটা কি করে, আপনার ওয়েবসাইটকে সাহায্য করে যে কোনো ট্রাভেল ছাড়াই বা কোনো সমস্যা ছাড়াই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেসে এটা র্যাঙ্ক করতে সাহায্য করে। এই যে একটা টার্ম দেখতে পাচ্ছেন না, SERPs, সার্পস, এটার ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। আমরা যখন সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করি, এরপর কি হয়, অনেকগুলো রেজাল্ট শো করে, তাই না? Good. তো আমি বেস্ট ফুটওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম।
তো সার্চ করার পর আমি কোথায় করলাম, গুগলে গিয়ে সার্চ করলাম। তো এখানে দেখেন আমাকে কি দেখাচ্ছে, রেজাল্ট দেখাচ্ছে। আমি এখানে কি লিখলাম, এগুলোকে কি বলে, এগুলোকে কিওয়ার্ড বলে। ঠিক আছে, তো 4টা ওয়ার্ডের বেশি যখন হয়ে যায় এটাকে বলা হয় কি ফ্রেজ। তো আমি এখানে বেস্ট ফুডওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম, গুগল কি করলো, আমাকে এরকম রেজাল্ট শো করলো। ঠিক আছে, এভাবে নিচে স্ক্রল করতে থাকলে আমরা এখানে দেখতে পাবো যে অনেকগুলো পেজ ওপেন হচ্ছে। আমার এখানে সম্ভবত 100টা পেজ ওপেন করা একসাথে, এই কারণে হচ্ছে আমি যতই নিচে যাই না কেন পেজ আর শেষ হবে না। কিন্তু আপনারা যখন সার্চ করবেন তখন দেখবেন যে একটা পেজে হচ্ছে কিছু রেজাল্ট দিয়ে তারপর এখানে শো করবে যে 1 2 3 4 5 6 এরকম অনেকগুলো পেজ শো করবে। আমার এখানে অনেকগুলো পেজ ওপেন করা, 100-র মতো পেজ ওপেন করা একসাথে। আচ্ছা, তো এইভাবে কি করলো, আমাকে কিছু রেজাল্ট শো করলো। তো এই যে পেজগুলো, এগুলোকে বলা হয় সংক্ষেপে সার্পস, SERPS, হ্যাঁ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। তো এখানে মানে এই যে ধরুন আমি এখানে বেস্ট ফুটওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ লিখে সার্চ করার পর এখানে দেখেন বিজনেস ইন্সপেকশন BD, এই একটা ওয়েবসাইট, এদের কিন্তু কোনো ফুটওয়্যার নেই, ওরা কিন্তু কোনো শুজ বিক্রি করে না। ঠিক আছে, কিন্তু এরা কি করে, ব্লগস লেখে। দেখেন আপনারা যান, গেলেই পরে বুঝতে পারবেন। এটা একটা ব্লগ সাইট, বিভিন্ন টপিক নিয়ে হয়তো বা ওরা ব্লগ লেখে। তো এরা কি করেছে, যে এরকম একটা আর্টিকেল ওরা পাবলিশ করেছে যে টপ 10 ফুটওয়্যার কোম্পানিজ ইন বাংলাদেশ। এই এরকম একটা টাইটেল দিয়ে ওরা হচ্ছে একটা আর্টিকেল পাবলিশ করেছে ওদের ওয়েবসাইটে। এদের কিন্তু কোনো ইয়ে নাই, শুজ এর বিজনেস করে না বা ফুটওয়্যার এর বিজনেস নাই, বিজনেস ইন্সপেকশনের। এটা হচ্ছে একটা ব্লগ সাইট। এরা কি করলো, ফুটওয়্যার কোম্পানি নিয়ে হচ্ছে এরা ব্লগ লিখেছে। তো নিশ্চয়ই ওরা হচ্ছে খুব ভালো মতো এসইও করেছে। দ্যাটস ওয়াই কি হচ্ছে যে গুগলের একদম ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে হচ্ছে ওদের ব্লগ সাইটটা এখানে শো করছে। ঠিক আছে, তো এই যে যেই প্রসেসের মাধ্যমে এই যে বিজনেস ইন্সপেকশন BD এরা হচ্ছে এই রেজাল্টের পেজের একদম ফার্স্ট পজিশনে এসেছে, সে এই প্রসেসটার নামই হচ্ছে এসইও বা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, এরপর দারাজ আছে, তারপর নবি শুজ আছে। এ- ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপের ব্লগ সাইট আছে। তো হোয়াইট হ্যাট এসইও যদি আপনি করেন তাহলে কি হবে, হোয়াইট হ্যাট এসইও টেকনিক্স আর গুগল রিকমেন্ডেড অ্যাপ্রোচ টু র্যাঙ্কিং এনি ওয়েব পেজ অর ওয়েবসাইট। হোয়াইট হ্যাট এসইও টেকনিকটা হচ্ছে গুগল যা কিছু রিকমেন্ড করে একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য, যা যা কিছু রিকমেন্ড করে সব কিছু হচ্ছে এই হোয়াইট হ্যাট এসইওর মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে হচ্ছে এগুলো ফলো করা হয়। By doing this, you are getting on Google's good books. It helps you to better promote your business online without any form of negativity. আচ্ছা, তো আমি যে কথাটা বললাম সেটাই বলছে যে নৈতিকতার দিক থেকে এই এসইও টেকনিকটা হচ্ছে সবচাইতে ভালো একটা এসইও টেকনিক। তো হোয়াইট হ্যাট এসইও টেকনিক গুলো কি কি ইনক্লুডেড সেটা দেখেন। শুরুতে হচ্ছে পাবলিশিং দ্য হাইয়েস্ট কোয়ালিটি টেক্সট কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। আপনি আপনার ওয়েবসাইটে যেই কন্টেন্ট গুলো পাবলিশ করবেন যে সেগুলো যেন হাইয়েস্ট কোয়ালিটির হয়। ঠিক আছে, কোয়ালিটি ভালো হতে হবে, নতুবা তো ফার্স্ট পজিশনে আসা যাবে না। এরপর হচ্ছে ক্রিয়েটিং এ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়। ইউজার ফ্রেন্ডলি মানে কি, ধরুন ইউজাররা খুব সহজে যেন এটাকে নেভিগেট করতে পারে, সেটা আপনাকে মেক শিওর করতে হবে। এরপর হচ্ছে শেয়ারিং ইউর পেজ লিংক অন সোশ্যাল মিডিয়া, যে আপনি ট্রাফিক গেইন করার জন্য বা হচ্ছে ট্রাফিক ড্রাইভ করার জন্য আপনার এই পেজের লিংকটাকে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে শেয়ার করবেন। হাইপার লিঙ্ক কিভাবে করতে হয় এটা কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছিল। আমরা লিঙ্কডইনের আর্টিকেল যখন রাইট করা শিখেছিলাম সেখানে হচ্ছে কিভাবে হাইপার লিঙ্ক করবো এটা কিন্তু দেখানো হয়েছে আপনাদের। তো আমরা কি করতে পারি, এভাবে ট্রাফিক গেইন করতে পারি। ঠিক আছে, হাইপার লিঙ্কের মাধ্যমে। তো অপটিমাইজিং HTML এটা টেকনিক্যাল বিষয়, তো এগুলো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও এর মধ্যে ইনক্লুডেড। এরপর 2 নম্বরে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আচ্ছা, ব্ল্যাক হ্যাট এসইওটা কি? ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে জাস্ট হোয়াইট হ্যাট এসইওর অপোজিট একটা এসইও টেকনিক। হোয়াইট হ্যাট এসইও তে কি হয় যে মানে ইথিক্যালি হচ্ছে সব
কাজগুলো করা হয়। আর ব্ল্যাক হ্যাটটা হচ্ছে একদমই পুরোপুরি হচ্ছে আনইথিক্যাল অ্যাপ্রোচ। তো এখানে কি বলে দেখেন, Black Hat SEO is used to get results faster. Also, it's a faster way to get your site deleted from Google server. Black Hat SEO techniques are all about the manipulation and exploitation of Google's algorithm. আচ্ছা, তো আপনি যদি আপনার ওয়েবসাইটে ব্ল্যাক হ্যাট এসইও করেন তাহলে হচ্ছে আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন। ঠিক আছে, মানে বলে না যে অনৈতিকভাবে হচ্ছে খুব দ্রুত রেজাল্টটা পাওয়া যায় বা খুব দ্রুত হচ্ছে আমরা ইয়ে করতে পারি, সাকসেস মানে সাকসেস হতে পারি। তো ওইরকম বিষয়টা, কিন্তু সমস্যাটা কোথায় হয় যে এটা কি, ইট ইজ এ ফাস্টার ওয়ে টু গেট ইউর সাইট ডিলিটেড ফ্রম গুগল সার্ভার। আপনি খুব দ্রুত হচ্ছে র্যাঙ্ক করাতে পারবেন এবং খুব দ্রুতই হচ্ছে আপনার সাইটটা গুগল সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে। ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক্স টা কি, গুগলের যে একটা স্বাভাবিক অ্যালগোরিদম আছে বা হচ্ছে তাদের যে কিছু রুলস আছে এগুলোকে ম্যানিপুলেট করা হয়, এক্সপ্লয়েট করা হয়, এভাবে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওটা করা হয়। আচ্ছা, তো you will rank faster but only for a shorter period as Google begins to notice that your page may not be serving the purpose that it is meant for but gets the bulk of the clicks. আচ্ছা, গুগল যখন নোটিস করবে যে আপনার ওয়েবসাইটে অনেক বেশি ক্লিক পড়ছে, ক্লিক পড়া মানে কি হচ্ছে ভিজিটররা আপনার ওয়েবসাইটে হচ্ছে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ঢুকছে, কিন্তু ওখানে হচ্ছে তারা বেশি টাইম হচ্ছে ওখানে স্টে করছে না, ওখানে মানে ওয়েবসাইটে গেল, গিয়ে পরে কিছুক্ষণ থেকে চলে আসলো বা একটা রিভিউ খারাপ দিয়ে আসলো। তো যখন গুগল এটা বুঝতে পারবে তখনই সে বুঝতে পারবে যে এটা ব্ল্যাক হ্যাট এসইও করা হয়েছে। তো ব্ল্যাক হ্যাট এসইওর কিছু টেকনিক আছে, তো সেগুলো কি কি? শুরুতে হচ্ছে লিঙ্ক স্প্যামিং। লিঙ্ক স্প্যামিং মানে কি, একটা লিঙ্কে হচ্ছে বারবার পাবলিশ করা বা কোথাও শেয়ার করা, এটাকে লিঙ্ক স্প্যামিং বলা হয়। তো এই কাজটা করা যাবে না, এটা ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে। তারপর কিওয়ার্ড স্টাফিং, অনেক বেশি কিওয়ার্ড দেওয়া যাবে না। ওভার অপটিমাইজ এসটিএমএল ট্যাগস এন্ড হেডিংস, আপনি এসটিএমএল ট্যাগ বা হেডিংস যেগুলো থাকবে এগুলোকে ওভার অপটিমাইজ করতে পারবেন না। ইউজিং ওয়ে টু মেনি পিকচার্স, অনেক বেশি পিকচার বা ইমেজ অ্যাড করা যাবে না কন্টেন্টের মধ্যে। হিডেন টেক্সট এন্ড লিঙ্কস, আপনি অনেক বেশি হাইপার লিঙ্ক করতে পারবেন না। বাইং ব্যাক লিঙ্কস, পাবলিশিং কপিড টেক্সট এন্ড মোর, আপনি অন্যের কন্টেন্ট কপি করে এনে হচ্ছে নিজের পেজে পাবলিশ করছেন বা নিজের ওয়েবসাইটে পাবলিশ করছেন, এটা ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে। এই কাজটাও করা যাবে না। ঠিক আছে, এই কাজটা যদি করেন গুগল কি করবে, আপনার সাইটটাকে গুগল সার্ভার থেকে পুরোপুরি ডিলিট করে দিবে। এরপর 3 নম্বরে আসি, গ্রে হ্যাট এসইও। আচ্ছা, গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুটোর হচ্ছে কম্বিনেশন। তার মানে হচ্ছে এখানে হচ্ছে নৈতিকতার কিছু বিষয়ও আছে, আবার অনৈতিক অ্যাপ্রোচ গুলোও হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হয়। এই কাজটাও করা করা যাবে না। আপনি নৈতিকতার সাথে কিছু মানে অনৈতিক কাজের সাথে কিছু নৈতিকতা মিলিয়ে দিলেই বিষয়টা নৈতিক হয়ে যায় না, তো এটাও করা যাবে না। তো বলছে যে গ্রে হ্যাট এসইও ইজ এ মিক্স অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হ্যাট এসইও অলরেডি মেনশনড অ্যাবাভ অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, ইট সিম্পলি মিনস বিং ইন দ্য লিটল গ্রে এরিয়া হোয়ার ইট সিমস দে আর ডুইং হোয়াটস রাইট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লুকিং ফর গুগলস ট্রাভেল। আচ্ছা, গুগল মে নেভার ব্যান ইউর পেজ ফর ইউজিং দিস টেকনিক, but that will paint a bad image of your business or even prevent Google from ranking your site after a while. আচ্ছা, আপনি যদি গ্রে হ্যাট এসইও করেন, গুগল হয়তো বা পুরোপুরি আপনার পেজটাকে ব্যান করবে না। ঠিক আছে, পুরোপুরি ব্যান করবে না, কিন্তু কি করবে, একটা ব্যাড ইমেজ পেইন্ট করে দিবে, যাতে করে আপনার বিজনেসটার উপর বা আপনার ওয়েবসাইটের উপরে হচ্ছে একটা ব্যাড ইমেজ হচ্ছে পেইন্ট করে দেবে, যাতে করে আপনি কি করতে পারবেন না, কখনো গুগলের মানে র্যাঙ্ক করতে পারবেন না। তো গ্রে হেড এসইও গুলো কি কি ইনক্লুডেড সেটা দেখি। পাবলিশিং স্পান কন্টেন্ট রিটেন বাই ইনএফিশিয়েন্ট বোর্ডস, পেইং ফর ফলস রিভিউস, এক্সচেঞ্জিং লিঙ্কস, পাবলিশিং আর্টিকেলস উইথ ক্লিক বেট হেডলাইন্স, আপনি হেডলাইনে দিয়েছেন একরকম, ভিতরে কন্টেন্টের সাথে যার কোনো মিল নাই। ঠিক আছে, তো অনেক সময় দেখবেন যে আপনারা অনেকে হচ্ছে অ্যাট্রাকটিভ কিছু টাইটেল থাকে বা হেডলাইন থাকে, বা কি বলবো যে চটকদার কিছু হেডলাইন থাকে, কিন্তু ভিতরে গিয়ে যখন আমরা কন্টেন্টটা পড়ি বা ভিডিওটা দেখি তখন দেখা যায় যে ওই হেডলাইনের সাথে হচ্ছে কন্টেন্টের মিল নাই।
তো এটা হচ্ছে গ্রে হেড এসইও, ঠিক আছে, এটাকে ক্লিকবেট হেডলাইন বলা হয়। তো এই কাজটা হচ্ছে করা যাবে না। তো এই তিন রকম ছাড়াও আরেকটা এসইও টেকনিক আছে, ওটা হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও টেকনিক বলা হয়। তো আপনাদের যদি এক্সামে কোয়েশ্চেন আসে এরকম যে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও টাইপসটা জানতে চায়, সেক্ষেত্রে আপনারা অ্যান্সার লিখবেন যে 4 টাইপস: হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওর মতোই, এটাও অনৈতিক একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, তো এইরকম 4 রকমের 4 টাইপস লিখে শুধু নামগুলো লিখে দিবেন যদি টাইপস জানতে চাই। এখানে হচ্ছে এখানে আচ্ছা, ফেসবুকে গিয়ে কে বললো যে ইউর ইন্টারনেট ইজ ভেরি পুয়ার? বাকি কেউ তো বলে না। এটা কে দেখি তো। ক্লাসেই তো নাই। আচ্ছা, তো আপনাদের যদি কোয়েশ্চেনটা এরকম আসে যে ইথিক্যালি বা বায়োএথিক্স টাইপসটা জানতে চাই, তো 4 টাইপস লিখে দিবেন: হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট, আর হচ্ছে নেগেটিভ হ্যাট। এছাড়াও এসইওর আরেকভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। এটা হচ্ছে আম, শুরুতে হচ্ছে অন পেজ এসইও বা অন সাইট এসইও। আচ্ছা, তো অন পেজ নামটা থেকেই বোঝা যায় যে পেজের ভিতরে যে এসইও গুলো করা হয় সেটাই হচ্ছে অন পেজ এসইও। তো এখানে কি লিখেছে দেখেন, as the name suggests, on-page SEO refers to an on-page optimization. It is an on-page SEO strategy that encompasses activities carried out directly on the page or site. On-page SEO is the process of optimizing on-site ranking factors like meta descriptions, keywords, meta titles, images, headers, and others. আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে পেজের ভিতরে আমরা কি কি কাজ করি। একটা ধরুন একটা আর্টিকেল আমরা রাইট করলাম, ঠিক আছে, আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম না? ওখানে আমরা কি দিয়েছিলাম, একটা টাইটেল দিয়েছিলাম, একটা ডেসক্রিপশন লিখেছিলাম, কিছু কিওয়ার্ড দিয়েছিলাম, ইমেজ ব্যবহার করেছিলাম। তো এই যে কাজগুলো, এগুলোই হচ্ছে অন পেজ এসইও। মানে এই কাজগুলোকেই অন পেজ এসইও বলা হয়। একটা আর্টিকেল বা একটা যে কোনো কন্টেন্ট যখন আমরা পাবলিশ করি, পেজের ভিতরে বা কন্টেন্টের ভিতরে যা যা কিছু কাজ করি সেটাকেই বলা হয় অন পেজ এসইও। তো অন পেজ এসইওটা মানে কিভাবে হয় সেটা দেখি যে হোয়াট ডাজ ইট টেক টু ক্যারি আউট এ সাকসেসফুল অন পেজ এসইও। কিভাবে হবে? এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইওর একটা বিশাল পার্ট জুড়ে আছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, এই যে সার্চ ইঞ্জিন বলেন আর যেটাই বলেন, আপনি যদি কোনো কন্টেন্টকে র্যাঙ্ক করাতে চান বা ইভেন আপনার প্রোফাইলকে র্যাঙ্ক করতে চান, আপনি মার্কেট প্লেসে গিয়ে আপনার গিগ র্যাঙ্ক করতে চান, ফাইবারে গিয়ে আপনার গিগটাকে র্যাঙ্ক করাতে চান, যা কিছুই করতে চান, এখানে কিওয়ার্ডের একটা বিশাল ভূমিকা আছে। ঠিক আছে, তো এসইওর একটা বিশাল পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো অন পেজ এসইওর যদি আপনি ঠিকঠাক মতো সাকসেসফুলি করতে চান তাহলে আপনাকে এসইও অপটিমাইজড কিওয়ার্ড ব্যবহার করতে হবে আপনার কন্টেন্টে। এরপর আমরা একটু নিচে চলে যাই। এরপর আসে হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট। আপনি যে কন্টেন্ট গুলো পাবলিশ করবেন সেগুলো যেন এসইও কোয়ালিটির হয়। তারপর ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও, এটা আমরা জানি কিভাবে লিঙ্কিং করতে হয়। এরপর মেটা ডাটা এসইও অপটিমাইজেশন, আপনি যে মেটা ডাটা দিবেন সেগুলো এসইও অপটিমাইজড হতে হবে। ইমেজ এসইও, ইমেজ কিভাবে এসইও করতে হয় এটা আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। তো এই কাজগুলো হচ্ছে অন পেজ এসইওর মধ্যে পড়ে। ঠিক আছে, তো এরপর আসি হচ্ছে 2 নম্বরে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। তো অন পেজ হচ্ছে পেজের ভিতরে, আর অফ পেজ হচ্ছে পেজের বাইরে থেকে। আয়াত দেখো তো ঘুমাচ্ছে কিনা, একটু দেখে আসো যাও। পেজের বাইরে থেকে যে কাজগুলো করা হয় একটা সাইটকে বা হচ্ছে একটা কন্টেন্টকে র্যাঙ্ক করানোর জন্য, সেটাকে অফ পেজ এসইও বলে। তো এখানে কি কি আছে দেখেন, অফ পেজ এসইও ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ অন পেজ। অফ পেজ এসইও refers to all your SEO activities outside of your website. However, whether we are talking about off page SEO, on page SEO, local SEO, or even technical SEO, one thing remains constant: ranking. আচ্ছা, তো আমি যেটা বললাম সেটাই বলছে যে আপনি যে অ্যাক্টিভিটিস গুলো আউটসাইড থেকে করবেন, এসইও অ্যাক্টিভিটিস আপনার ওয়েবসাইটের জন্য, সেগুলো হচ্ছে অফ পেজ এসইও।
তো এগুলো কি কি আমরা দেখি, যে গেস্ট ব্লগিং, এটা হচ্ছে অফ পেজ এসইও এর মধ্যে পড়ে। হেরো, কম্পিটিটর রিসার্চ এন্ড অ্যানালিসিস, আপনার আপনার কম্পিটিটররা কিরকম কাজ করছে, বা এগুলো একটু রিসার্চ করা। তারপর ইন্টারনেট অ্যাডস, প্রেস ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে অফ পেজেস এর মধ্যে। আমাদের আসলে এখন এগুলোর দরকার নাই, আমরা জাস্ট বুঝে রাখি যে কোনটা কি এসইও, বা টাইপস বা ক্লাসিফিকেশন গুলো একটু বুঝে নিলেই হবে। এরপর 3 নম্বরে হচ্ছে টেকনিক্যাল এসইও। তো নাম থেকেই তো বোঝা যাচ্ছে যে টেকনিক্যাল বিষয়গুলো যেই এসইও দিয়ে করা হয় সেটাই হচ্ছে টেকনিক্যাল এসইও। তো এখানে কি বলছে, যে টেকনিক্যাল এসইও হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর পেজ কন্টেন্ট। যে টেকনিক্যাল এসইওর আপনার পেজের কন্টেন্টে কোনো কাজ নাই। তাহলে পেজের কন্টেন্টে কার কাজ, কে বলতে পারবে? এতক্ষণ বলেছি, বলেন তো পেজের কন্টেন্টে কোন এসইওর কাজ, কে বলতে পারবে? এনিওয়ান? অন পেজ। হ্যাঁ, সাগর, তারপর হাসিবুল ভাই ঠিক বলেছেন। পেজের কন্টেন্টে কাজ হচ্ছে অন পেজ এসইওর কাজ। ঠিক আছে। হ্যাঁ, অন পেজের কন্টেন্টে হচ্ছে ইয়ে অন পেজ এসইওর কাজ, আর টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। আচ্ছা, তো এখানে কি বলছে, যে টেকনিক্যাল এসইও হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর পেজ কন্টেন্ট. However, some people classify it as a subject of on-page SEO. This is because it can improve your appearance on organic search results. আচ্ছা ঠিক আছে, অত কিছু পড়ে লাভ নাই। তো আমরা সিম্পলি বুঝে নেই যে টেকনিক্যাল বিষয়গুলো যে কাজ দিয়ে করা হয়, যে এসইও এর মাধ্যমে করা হয়, সেটাই হচ্ছে টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল কাজ কি কি থাকতে পারে? 1 নম্বর হচ্ছে সাইট লোড টাইম। এখন ধরুন আপনার একটা ইনফরমেশন জানার দরকার, ঠিক আছে? তো আপনি কি করলেন, গুগলে গিয়ে সার্চ করলেন, পরে গুগল তো আপনাকে এরকম রেজাল্ট শো করলো, এরকম অনেকগুলো রেজাল্ট শো করলো। তো আপনি কি করলেন, একটা ওয়েবসাইটে গেলেন। তো ওয়েবসাইটে গেলেন, আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর কি হলো, যে ধরুন এরকম ক্লিক করলাম। তো ক্লিক করার পর এই সাইটটা হচ্ছে অনেক টাইম নিচ্ছে লোড হতে। তখন ইউজুয়ালি আমরা কি করি, যখন হচ্ছে অনেক বেশি টাইম নিয়ে নেয় কোনো একটা সাইট লোড হতে, তখন আমরা কি করি, এটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে অন্য আরেকটা অপশনে চলে যাই, অন্য একটা কন্টেন্টে চলে যাই, তাই না? তো এই যে লোড টাইমটা, এটাকে হচ্ছে কন্ট্রোল করা বা এটাকে রিডিউস করা, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। মানে এই লোডিং টাইমটা কমিয়ে আনাটা বা কন্ট্রোল করাটা হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। তো এখানে কি বলছে দেখেন, যে visitors no longer have the patience to wait for the pages to load. They want the information and they want it right now. If your web page takes an eternity to load, visitors will abandon your article and move on to the next website offering a similar post. Guess what? The other sites have immensely optimized their load time. ঠিক আছে, তো আমি যেই কথাটা বললাম সেটাই এখানে বললো, যে কোনো ইনফরমেশন যদি কোনো ইউজারের জানার প্রয়োজন পড়ে, তখন সে কি করবে, এত ধৈর্য থাকে না কারো। যখন হচ্ছে দেখবে যে এরকম অনেক টাইম নিচ্ছে লোড হতে, তখন কি করে, সেটাকে সে পরিত্যাগ করে। পরিত্যাগ করে সে মুভ অন করে কোথায়, নেক্সট একটা ওয়েবসাইটে যেটাতে সিমিলার পোস্ট সে পাচ্ছে। ঠিক আছে, তো এখানে একটু বলা হয় যে দা এভারেজ অ্যাটেনশন স্প্যান অফ ইন্ডিভিজুয়াল ইজ 8 সেকেন্ডস। মানে 8 সেকেন্ডের মতো নাকি মানুষের ধৈর্য থাকে, এটা ওরা রিসার্চ করে বের করেছে। তো আপনি যদি ভিজিটরের অ্যাটেনশন ধরে রাখতে চান, তাহলে আপনার লোড টাইম করতে হবে কত সেকেন্ড, 2 সেকেন্ড। মানে 2 সেকেন্ডের মধ্যে আপনাদের মানে ওয়েবসাইটটা ওপেন হয়ে যেতে হবে। ঠিক আছে, এই কাজটা টেকনিক্যাল অ্যাসিস দিয়ে করা হয়। এরপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস আর মোবাইল অ্যাসিও। তো ম্যাক্সিমাম ইউজারই হচ্ছে মোবাইল ইউজার, তাই না? আমরা তো পিসিতে বা হচ্ছে ল্যাপটপে কতক্ষণ আর হচ্ছে ব্রাউজ করি, তাই না? হাতের কাছে মোবাইলটা থাকে, মোবাইলেই হচ্ছে সারাক্ষণ আমরা সার্ফিং করতে থাকি, তাই না? তো আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, এটা যেন মোবাইল ফ্রেন্ডলি হয়। মানে মোবাইল থেকেও এটার ইন্টারফেসটা যেন ঠিকঠাক মতো দেখা যায়, বা হচ্ছে সবকিছু সব আর্টিকেল গুলো যেন ঠিক মতো নেভিগেট করা যায় বা হচ্ছে এক্সেস করা যায়। এই কাজটা হচ্ছে আপনাকে করতে হবে। তো এই কাজটা টেকনিক্যাল অ্যাসিড দিয়ে করা হয়। এরপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন, যে শুরুতে বলেছিলাম না যে কিভাবে কাজ করে। ক্রলিং করতে গিয়ে যদি কোনো এরর পায়, সেটাকে হচ্ছে কিভাবে সর্ট আউট করবে, এই কাজটাও টেকনিক্যাল অ্যাসিওর।
তারপর কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, কোনো কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে গেল কিনা সেটাও হচ্ছে আমরা টেকনিক্যাল এসইও দিয়ে এটা ইয়ে করতে পারবো। শাকিল, ক্যামেরা অন করা কেন আপনার? শাকিল, ক্যামেরা অফ করেন। এরপর 4 নম্বরে হচ্ছে লোকাল এসইও। তো লোকাল এসইওটা কি? লোকাল এসইও ধরুন অনেক সময় থাকে না, অনেক বিজনেস থাকে যেটা কি না একটা নির্দিষ্ট লোকেশনকে হচ্ছে টার্গেট করে, বা ওই লোকেশনে যারা বাসিন্দা আছে তাদেরকে টার্গেট করে বিজনেস গ্রো করে অনেকেই। আহ, তো এটা যদি উদাহরণ দিই আমি, ধরুন হোমমেড ফুড ডেলিভারি বিজনেস। তো হোমমেড ফুড তো পচনশীল একটা প্রোডাক্ট। তো এটা তো দেখা যায় যে মানে অনেক দূরের লোকেশনে হচ্ছে সার্ভ করা যায় না বা ডেলিভার করা যায় না। তো তখন এই যারা এই বিজনেসটা করে ওরা হচ্ছে একটা নির্দিষ্ট লোকেশনকে বা একটা সিটিকে হচ্ছে টার্গেট করে, বা ওই এলাকার বাসিন্দাদের টার্গেট করে হচ্ছে তাদের বিজনেসটাকে গ্রো করে। তো তারা তাদের ওয়েবসাইটে যেই এসইওটা করবে সেটা হচ্ছে লোকাল এসইও। তো এখানে কি বলছে যে লোকাল এসইও ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাইপস অফ এসইও দ্যাট ইজ মোর লোকেশন স্পেসিফিক দ্যান দ্য আদার্স। এটা হচ্ছে লোকেশন স্পেসিফিক। It deals with ranking in specific state, city, or town. Local SEO helps increase a company's online presence within the location it serves. ঠিক আছে, তো আমি যে কথাটা বললাম সেটাই বলছে। তো আপনাদের যদি এরকম ক্লাসিফিকেশন বা টাইপসটা জানতে চায় তাহলে 4 টাইপস লিখবেন: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর হচ্ছে লোকাল এসইও। আর যদি যদি ইথিক্যালি বা বাই এথিক্স টাইপস বা ক্লাসিফিকেশনটা জানতে চায় তখন হবে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। তো এই টাইপস বা ক্লাসিফিকেশন গুলো আমরা জানবো। এছাড়া আরো আছে, ঠিক আছে, আরো টাইপস আছে। তো এগুলো আপাতত আমাদের প্রয়োজন নাই। এই যে নেগেটিভ যে অ্যাসিডটা বললাম, এখানে হ্যাট কথাটা ইনক্লুড করে দিবেন। ঠিক আছে, নেগেটিভ এসইওটাকে এখানে নেগেটিভ হ্যাট এসইও এভাবে লিখে দিয়েন, হ্যাট কথাটা দিয়ে দেন, ওখানে অ্যান্সারে সম্ভবত হ্যাট ইনক্লুড করা হয়েছে। তো এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, তবে বিশাল একটা পার্ট। কি হয়েছে? পানি খাও। কিছু হয়নি, পানি খাও। না, কেটে যায়নি, মা চেক করেছি। পানি খাও। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, তবে এটা ইটসেলফ একটা বিশাল সিলেবাস। যারা এসইও নিয়ে কাজ করতে চান তারা মোটামুটি 2 বছর হাতে নিয়ে নামবেন। আপনার এসইও শিখতে লাগবে 6 মাস। এরপর নিজের ওয়েবসাইট তৈরি করবেন, র্যাঙ্ক করাবেন, সেখানে লাগবে 6 মাস। এরপর ক্লায়েন্ট হান্ট করবেন, এরকম করতে করতে প্রায় 2 বছরের মতো টাইম লেগে যায়। তো একটা কাজ করা যায় যে আপনি পুরো এসইও না যদি নাও শিখেন, এসইওর পার্ট গুলো যে কোনো পার্ট নিয়ে কাজ করা যায়। যেমন আপনি যদি মনে করেন যে আপনি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করবেন, তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করা যায়। আপনি যদি অন পেজ কাজ করতে চান, অন পেজ করা যায়। আপনি টেকনিক্যাল এসইওটা শিখতে চান, সেটাও করা যায়। আবার আপনি যদি চান যে আমি ব্যাকলিংকের কাজ করব শুধু, সেটাও সম্ভব। ঠিক আছে, তো এভাবে করা যায়। তো ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেসেই হচ্ছে এসইওর বিশাল চাহিদা আছে। তো এসইওর সার্ভিস গুলো হচ্ছে আবার হাই বাজেটে কিন্তু সেল হয়। তো এই মার্কেট প্লেস গুলো ছাড়াও আরেকটা মার্কেট প্লেস আছে, এটার নাম হচ্ছে এসইও ক্লার্ক। একটু পরে বললো বাবা, আমি তো ক্লাস দিচ্ছি। আচ্ছা, আমার ছেলে প্রশ্ন নিয়ে আসছে, মা আমি কবে বড় হব, কিভাবে বড় হব? আচ্ছা, তো আমরা মার্কেট প্লেসটা একটু দেখি।
এটা হচ্ছে এসইও ক্লার্ক। তো মার্কেট প্লেসে যেরকম থাকে এরকম গিগ সাজানো থাকে, তারপর হচ্ছে বায়ারদের রিভিউজ গুলো থাকে, বাজেটটা দেখায়, ওরা কি সার্ভিস দিচ্ছে এরকম দেখায়, সিমিলার একই রকম। তো এইখানে ইয়ে আছে, ক্যাটাগরি গুলো আছে, যেমন লিঙ্ক বিল্ডিং, আর্ট এন্ড ডিজাইন, কন্টেন্ট রাইটিং, প্রোগ্রামিং, অনসাইট এসইও, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লোকাল এসইও, গেস্ট পোস্ট, এরকম বিভিন্ন টাইপস আছে। তো আমি অত কিছু দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে দেখি আমরা উম, কয়টা অর্ডার কিউতে আছে, কার কয়টা অর্ডার কিউতে আছে সেটা দেখে নেই। আচ্ছা, এখানে আপনারা একটা কিছু টার্ম দেখেন, এই যে ডিএ, পিবিএন, তারপর হচ্ছে আরো উপরে যদি যাই, এরকম কিছু টার্মস দেখাচ্ছে। তো এগুলো এসইওর, ফোন ধরো না বাবা, ঠিক আছে তুমি ফোন ধরো না, টিভি দেখো, গিয়ে যাও, দিবে আপুকে বলো। আচ্ছা, এই যে এরকম কিছু টার্মস আছে পিবিএন, আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব আজকে। আচ্ছা, একটা মিনিট, আমি হচ্ছে গ্রুপে পোস্টটা করি, তারপর দেখাচ্ছি। আপনারা কত ব্যাচ? 67। টিভি দেখো বাবাই। ওকে ওকে। 67 ব্যাচ। করো বাবা। আচ্ছা, তো এখানে একটা পোস্ট দেখেন আপনাদের গ্রুপে করা হয়েছে, ঠিক আছে? তো এখানে কি লিখেছে যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোইং টার্মস। এখানে কিছু টার্মস দেওয়া আছে, যেমন টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, পিবিএল, এসিআরপি, এরকম হচ্ছে বিভিন্ন টার্ম দেওয়া আছে। তো এগুলোর হচ্ছে এগুলো অ্যাব্রিভিয়েশন গুলো দেওয়া আছে, আপনাদেরকে হচ্ছে ইলাবোরেশনটা কি হবে এটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো একটা বিষয় বলে রাখি, যেমন টিএ, ডিএ, এগুলো এই সবগুলো টার্মেরই বিভিন্ন রকম মিনিং আছে। তো আপনি কি লিখে সার্চ করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এসইও তে এটার মিনিংটা কি, বা ডিজিটাল মার্কেটিং এর মিনিংটা কি, এইভাবে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, নতুবা হচ্ছে রেজাল্টও উল্টাপাল্টা পাবেন। তো আপনাদের কাজ হচ্ছে এর ইলাবোরেশন, সরি, এর, হ্যাঁ, ফুল মিনিংটা বের করে কমেন্ট সেকশনে হচ্ছে আপনারা হোমওয়ার্কটা সাবমিট করবেন। জাস্ট সিম্পলি হচ্ছে ইয়ে করবেন, মিনিং গুলো বের করে যার যার কমেন্টে হচ্ছে এগুলো পোস্ট করে দিবেন, আলাদাভাবে পোস্ট করার দরকার নাই, ঠিক আছে? এখানে কমেন্ট সেকশনে হচ্ছে আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। তো দেখি কে কেমন সার্চ করতে পারেন। তো আজকে তো কি বার? রোববার। মঙ্গলবার রাতে ইনশাল্লাহ আমি হচ্ছে এটার সঠিক মিনিং গুলো কি হবে সেটা হচ্ছে গ্রুপে পোস্ট করে দেব। আর মঙ্গলবার দিন আপনাদের ক্লাস হবে না, এক্সামের জন্য হচ্ছে অফ থাকবে, প্রিপারেশনের জন্য অফ থাকবে। বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ হচ্ছে 9টা বাজার 5 মিনিট আগে এক্সামের লিঙ্কটা আপনারা গ্রুপে পোস্ট আকারে পেয়ে যাবেন।
ঠিক আছে? তো সবাই চেষ্টা করবেন অন্ততপক্ষে এক্সামটা দিতে। পাশ করেন ফেল করেন যেটাই করেন চেষ্টা করবেন নিজের একটা মূল্যায়ন হয়ে যাবে যে এতদিন যাবত যা যা শিখছেন কেমন শিখছেন অতটুকু হচ্ছে একটা নিজেকে মূল্যায়ন করতে পারবেন। বা এটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে বিগত ক্লাসগুলোতে যা যা কিছু শিখেছেন এগুলোও হচ্ছে আপনাদের একটু মানে রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখবেন। এছাড়া ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, টেকনোলজি নিয়েও প্রশ্ন থাকতে পারে। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করবেন। কাউসার ভাই বলেন। সালাম আলাইকুম ম্যাম। হ্যালো, সালাম আলাইকুম। কাউসার ভাই শুনতে পাই না। সালাম আলাইকুম। শুনতে পাচ্ছেন না? শুনতে পাই না তো। আচ্ছা, আরেকজন আছেন, বলেন কাউসার ভাই। সালাম আলাইকুম। আচ্ছা, আমি কি সালাম শুনতে আলাইকুম। পাচ্ছি না, না কেউই শুনতে পাচ্ছে না? একটু জানান তো আমাকে। আবু হেনা মোহাম্মদ ভাই। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, কাউসার, দুই কাউসারের কারোর কথাই তো শুনতে পাচ্ছি না আমি। না, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ম্যাডাম, শোনা যাচ্ছে না? বলবেন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, হেনা ভাই আগে বলেন, কাউসার ভাই একটু পরে বলেন। আচ্ছা, ওই যে ম্যাডাম বললেন যে অন পেজ এসইও, অফ পেজ এসইও, এগুলো কি? মানে এগুলো প্রশ্নটা ক্লাসিফিকেশন, কি আসলে? এসইওর টাইপস বা ক্লাসিফিকেশন। আচ্ছা, টাইপস। তাহলে 4 রকমের, যে সেটা কি? সেটাও তো টাইপস। হ্যাঁ, ওটা হচ্ছে ইথিক্যালি বা বাই ইথিক্স, আচ্ছা, অনেকভাবে আর হচ্ছে এগুলো? ক্লাসিফাই করা যায়। আচ্ছা, ওগুলো বাই ইথিক্স, আর এগুলো? সিম্পলি টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাইতে পারে। সিম্পলি টাইপস। মানে সিম্পলিটা আচ্ছা, আমি বলছি, মানে টাইপস বা ক্লাসিফিকেশন এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আমি করি মানে নাই, ঠিক আছে, হ্যাঁ, আমি বলতে পারছি না। ওটা কত মিনিটের হবে? আপনারা যখন লিংক ক্লিক করবেন তখন থেকে 40 মিনিটস টাইমের মধ্যে হচ্ছে আপনাকে শেষ করতে হবে। যে যখন লিংকে ক্লিক করবেন তখন থেকে 40 মিনিটস টাইম হচ্ছে অন হবে, কাউন্টডাউন হতে থাকবে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আমি 9টা বাজার 5 মিনিট আগে লিংকটা দিয়ে দিব, আপনার 12টা পর্যন্ত টাইম থাকবে। এর মধ্যে হচ্ছে যে যে টাইমে সুবিধাজনক টাইমে হচ্ছে এক্সামটা দিতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার কাউসার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ওই যে পরীক্ষার ব্যাপারে যেটা বলেছেন, এটা কি কখন মানে এই, আহ, প্রথম থেকে আমরা যে ক্লাসগুলো করে আসছি এটার উপরে হবে নাকি? জি, ক্লাসগুলো রিভিশন দিবেন। আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, টেকনোলজি নিয়ে প্রশ্ন থাকতে পারে, ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকতে পারে। আহ, আর টাইমিংটা কি 40 মিনিট? জি, আর আজকের যে প্রথমে ক্লাসগুলো আসলে প্রথম টাইমিং এ 10টার পরে আমি ক্লাসে জয়েন হয়েছি আর কি। তো রেকর্ড করা প্রথমে আছে, ক্লাসগুলো প্রথম করতে থেকে পারবো রেকর্ড করা আছে। মানে আজকেরটা? জি ভাই, আজকেরটাই প্রথম থেকে রেকর্ড করা আছে, ক্লাস পুরোটাই তো রেকর্ড করি প্রতিদিনই। আচ্ছা, লিঙ্কটা কি আজকে পাবো নাকি কালকে? কালকে সকালে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ম্যাম। মীর আহমেদ। মীর আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে প্রিপারেশন যেগুলো দেওয়া হয়েছে এগুলো ইলাবোরেশন কি আগামীকাল দেবেন যে? আপনারা সাবমিট করতে থাকেন, আমি হচ্ছে মঙ্গলবার দিন কারেক্ট যেটা থাকবে সেটা দিয়ে দিব পোস্ট করে। এখন ইলাবোরেশন গুলো কিভাবে হবে একটু কাইন্ডলি একটু বলেন।
সার্চ করবেন, গুগলে সার্চ করবেন। গুগল সার্চ করে এটা রিলেটিভ হতে হবে না? জি, বুঝি নাই। এটা মার্কেটিং এর আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর রিলেটিভ হতে হবে না? হ্যাঁ, ডিজিটাল এটা মার্কেটিং এ রিলেভেন্ট এটার মিনিংটা কি, রিলেভেন্ট হবে। অথবা হচ্ছে এসইও তে এটার মিনিংটা কি, এভাবে হচ্ছে লিখবেন। তো আমি বলে দিলে তো হলো না, আপনি তো নিজের আইকিউ হচ্ছে ইউজ করতে আচ্ছা, হবে। একটা জিনিস আর একটা জিনিস, এই 9টা বাজে আজকের ক্লাসটাও ঠিক আমি 9টা থেকে ইয়ে করছি, কিন্তু কখন থেকে শুরু হইলো বুঝতে পারি নাই। শেষে কোন রকম ঢুকলাম। এই যেটা ভিডিও যেহেতু রেকর্ডিং যেহেতু তখন দেখে নেব। তো একটা কথা বললেন যে এই 9টা বাজে ক্লাস শুরু হবে, কিন্তু 9টায় যার বলিনি। যার মতো করে সুবিধা মতো। ও আচ্ছা, এক্সাম। জি 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 এক্সাম। হ্যাঁ, ওইটা ক্লাস, সেদিন ক্লাস হবে না, জুমের কোনো লিংক দিব না। যেভাবে সিম্পলি নোটিশ দেই এভাবে নোটিশ দিব, নোটিশের মধ্যে লিংকটা থাকবে, ঠিক আছে? তো ওই আমি নোট, আপনাকে বুঝতে পারছি না, না ম্যাডাম শুনেন, আমি আমি যেটা জানতে চাচ্ছি, 9টা বাজে ক্লাস শুরু হলে 9টা থেকে 9টা 40-এর মধ্যে সব হয় কিনা? আপনি 12টা বলছেন যে, সেটাই আমি কনফিউজড হয়ে গেছি। আমি তো সেটাই বলছি। ওই পোস্টটা থাকবে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত, পোস্টটা আপনাদের গ্রুপে থাকবে। রাত 12টার জি, পরে পোস্টটা রিমুভ করে দিব, আমি ডিলিট করে দিব। রিমুভ করে দেবেন, কিন্তু সবার টাইমটা এক্সামটা কি একই টাইমে হবে না? যে যখন লিংকে ক্লিক করবে তখন থেকে তার আচ্ছা, এক্সাম টাইম শুরু হবে। ও এটা 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 আপনারা পেয়ে যাবেন না, যে যখন আমরা লিঙ্কে ঢুকবো তখন থেকে শুরু হয়ে যাবে। বুঝতে পারছি। আর এক্সাম শেষ ঠিক করে আছে, নিজের নিজের অ্যান্সার শিট নিজেই চেক করবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আমি চেক করব না, নিজেই নিজের রেজাল্টটা চেক করবেন। ওটার ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, রেকর্ডিংটা ভালো মতো দেখে নিয়েন। আচ্ছা, এমনি কাইন্ডলি একটু বলেন না রে, আমি নিজের রেজাল্ট শিট চেক করার, আর এটা একটু এখন বলেন, এখন বলুন, ওই সময় তো বুঝতে পারিনি, শুনতে পারিনি। আচ্ছা, আরেকবার বলছি। ওখানে 25টা থাকবে এমসিকিউ, 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। জি, 25টা এমসিকিউর জন্য 25 মার্কস, আর 5টা শর্ট এইটা কোয়েশ্চেনের জন্য বুঝলাম। আমাকে শেষ করতে দিতে হবে তো মীর ভাই। 25টা জি জি এমসিকিউর জন্য করেন। 25 মার্কস, আর হচ্ছে 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য হচ্ছে 25 মার্কস, ইন টোটাল হচ্ছে 50 মার্কসের এক্সাম। আপনারা যখন রেজাল্ট শিটটা, সরি, অ্যান্সার শিটটা সাবমিট করবেন, তখন একটা অপশন আসবে যে আরেকবার সাবমিট করবেন কিনা। তো প্রয়োজন নাই, ওখানে ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করলে আপনাদের অ্যান্সার শিটটা আপনাদের সামনে আসবে। ওখানে 25টা এমসিকিউ এর মধ্যে যে কয়েকটা কারেক্ট হয়েছে আপনার ওই মার্কস গুলো কাউন্ট করে নেবেন। আর 5টা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার দেখাবে সবগুলোই ইনকারেক্ট হয়েছে, আপনার একটাও সঠিক হয় নাই ওই রকম দেখাবে। দেখানোর সম্ভাবনাই বেশি, কারণ এক একজনের লেখার স্টাইল এক এক রকম, এক একজনের ভুল করার ধরন এক এক রকম। তো সেই কারণে ওইটা হচ্ছে ইনকারেক্ট সবাইকেই দেখাবে। তা আমি বলেছি আপাতত হচ্ছে স্পেলিং মিস্টেক, তারপর হচ্ছে পাংচুয়েশন, এরপর হচ্ছে ক্যাপিটালাইজেশন, তারপর হচ্ছে লেখার স্টাইলের জন্য আমি মার্কস কাটছি না, এটা ওভারলুক করছি এবার। তো আপনার অ্যান্সারটা যদি সঠিক হয় তাহলে ইচ কোয়েশ্চেনের জন্য 5 মার্কস করে হচ্ছে আপনি কাউন্ট করে নেবেন যে আপনি কত পেয়েছেন। তো এইভাবে হচ্ছে টোটাল মার্কসটা আপনি নিজেরটা নিজে কাউন্ট করে নেবেন। 50 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট 35 পেতে হবে পাশ করতে হলে। ক্লিয়ার কিনা? এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? অ্যান্সারটা কিভাবে আপনারা ইয়ে ফাইন্ড আউট করবেন, এটা ক্লিয়ার কিনা সবার? আচ্ছা, এরপরেও যদি কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ফেরদৌস ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমরা যে এসইওটা করব, এটা আসলে আমি একটু বুঝেছি কম। আমি যেটা মনে করতেছি যে আমরা যে আপনার গুগলে যে পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড তৈরি করি, না না, অ্যাডের সাথে এটার সম্পর্ক নাই। আছে কি?
এটা পুরো আলাদা ওয়েবসাইটের জন্য এসইও করা। হ্যাঁ, তাহলে তো ম্যাডাম এটা শিখতে তো মানে আমাদের এই শর্ট কোর্সে তো এটা শেখা মনে হয় কঠিন হয়ে যাবে আমাদের জন্য। না শর্ট কোর্সে আপনাদের ওইভাবে এসইওর অত অ্যাডভান্স লেভেলে আমরা যাব না। যেমন আজকে ইন্ট্রোডাকশনটা জানা প্রয়োজন আমাদের, এসইওর ইন্ট্রোডাকশনটা, এসইওটা কি জিনিস সেটা অবশ্যই জানা প্রয়োজন। পাশাপাশি হচ্ছে এটা টাইপসটা কি রকম, কোনটা কোন এসইও সেটা আমরা জানলাম। এরপর কিভাবে করতে হচ্ছে সেটাও জানছি। যেমন আমরা লিঙ্কডইনের আর্টিকেল রাইটিংটা শিখেছিলাম, ওখান থেকে আমরা অন পেজের একটা ধারণা পেয়ে গেছি যে কিভাবে একটা অন পেজ এসইও করতে হয় একটা কন্টেন্টে। এরপর ইমেজ কিভাবে এসইও হ্যাঁ, করতে হয় সেটা শিখবো। এভাবে হচ্ছে ধাপে ধাপে আমরা শিখবো। আবার পিন্টারেস্টে যে কাজটা শিখলাম এটা কিন্তু ব্যাকলিংকের কাজের মতো, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো কাজে হচ্ছে এসইও কিন্তু ব্যবহার করছি। ঠিক আছে ম্যাডাম, বুঝতে পারলাম, কিন্তু মানে আহ, কিন্তু এখন আপনি যদি হ্যাঁ একদম হোল এসইওর যে শিখতে যান তাহলে সময় নিতে হবে। ফেরদৌস ভাই, আপনাকে প্রায় 2 বছরের মতো টাইম নিতে হবে। সেটাই তো দেখতেছি ম্যাডাম, তাহলে তো আমাদের এই সামান্য এই শর্ট কোর্সে তো এটা করা মানে সম্ভবই না, আমি যেটা মনে করি। না, আমাদের ডিজিটাল মানে মার্কেটারদের জন্য আমাদের যতটুকু দরকার আমরা অতটুকু শিখছি। ওটা করে কি ক্যারিয়ার বিল্ড আপ করা যাবে এইটুকু শিখে? আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার যতটুকু প্রয়োজন সেটা তো শেখানো হচ্ছে। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আমি ওই যে আপনাকে আমার পিক্সেলটা একটু দেখাতে চাইছিলাম, কারণ ওই গতবার গত ক্লাসে তো আর দেখতে পারলেন না আমার নেটের কারণে, আজকে একটু যদি দেখতেন ঠিক আছে কিনা। আচ্ছা ফেরদৌস ভাই, একটু গ্রুপে পোস্ট করে দেন না। কি পোস্ট করবো ম্যাডাম? আপনি স্ক্রিনশট দিয়ে দেন যে জিনিসটা দেখাতে চাচ্ছেন। এটা কি স্ক্রিনশট দিলে? আপনি স্ক্রিনশটটা একটু শেয়ার করেন। আচ্ছা, আরেকটা আরেকটা কোশ্চেন ম্যাডাম, আমাদের যে আহ, মানে ডোমেইন ভেরিফাই করা লাগে কিনা পিক্সেল সেটআপের আগে বা পরে? ডোমেইন আপনি কি কিস থেকে করেছেন? এটা আপনি হচ্ছে, শপিফাই স্টোর নাকি না না, ওয়ার্ডপ্রেস থেকে ম্যাডাম। ওয়ার্ডপ্রেস? ডোমেইন ভেরিফিকেশন, হ্যাঁ লাগবে তো। লাগবে না? না হলে জি, পিক্সেল ঠিকমতো কাজ করবে না নাকি? না, এরকম? ভেরিফাইড হতে হবে। ও। তো আমি যে পিক্সেল সেটআপ করছি ম্যাডাম, আমার তো পিক্সেল সেটআপ এখানে ওয়েবসাইটে যে আমি যে মেটা ট্যাগ দিয়ে করছি এটা তো শো করতেছে যে আমি পেজ কতগুলো ভিউ করলাম, কতগুলো কানেক্ট করলাম, সব এখানে শো করতেছে। তাহলে সেক্ষেত্রে কি ডোমেনের দরকার আছে কিনা? আচ্ছা ফেরদৌস ভাই, আপনি একটা কাজ করেন, আপনি আসাদ স্যারকে নক করেন। আচ্ছা থাকবে। হ্যাঁ, আপনার এই এটা আসাদ স্যারকে দেখান অথবা তন্ময় স্যারকে, স্যার হেল্প করবে। তন্ময় স্যার এই কাজগুলো করে। তন্ময় স্যার, আসাদ স্যারও করে সম্ভবত, কিন্তু তন্ময় স্যার করে আমি যতদূর জানি। আপনি স্যারকে মেনশন দিয়ে একটা পোস্ট করেন, দেখি কি বলে। তার আবার ধরবে কিনা? আপনি স্যারের সাথে আপনি ফেসবুকে অ্যাড আছেন? ফেসবুকে অ্যাড আছে, কিন্তু মানে আপনার সাথে যেরকম ফ্রিলি কথা বলা যায় স্যারদের সাথে ওরকম ফ্রিলি কথা বলা যায় না। না, তাহলে আপনি ইনবক্সে আগে একটু স্যারকে মেসেজ করে রাখেন, আমি বলে রাখবো স্যারকে, আপনার কথা বলে রাখবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, ঠিক আছে, আপনি নক করার আগে আমি একটু স্যারের কাছ থেকে জেনে নেই ঠিক আছে ম্যাডাম। স্যার অ্যাভেলেবেল আছে কিনা, আপনাকে হেল্প করবে কিনা। ঠিক আছে। ঠিক আছে, আমি নেক্সট উইকে জানাবো, যদি ঈদের ছুটি হয়ে যায় ঈদের ছুটির পরে জানাবো, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমাদের এখানে তো ম্যাক্সিমাম সময় কারেন্ট থাকে না, তাহলে শহীদুল পরীক্ষার ভাই, সময় কথাটা ক্লিয়ারলি আসছে না, একটু জোরে বলবেন? ম্যাডাম, আমাদের এখানে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, কারেন্টের প্রবলেম হয়। আচ্ছা যদি পরীক্ষার সময় ওই 9টা থেকে 12টার মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে আমরা কিভাবে পরীক্ষা দেব? ভাইয়া, একটু মোবাইল ডাটা রিচার্জ করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। তো এটা আবার শিখিয়ে দেওয়া লাগে? তবে আর আমার ওই যে লিঙ্কিং অ্যাকাউন্টটা ভেরিফাই করছি এনআইডি কার্ড দিয়ে, কোন অ্যাকাউন্ট? লিঙ্কিং অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়েছিল। আচ্ছা, রিকভারি হয়েছে নাকি ঝুলে আছে? এটা ঝুলে আছে, এটা কয়দিন পরে ব্যাক আসবে? 21 দিন লাগবে, 3 সপ্তাহ সময় লাগে। একটু ওয়েট করেন, বারবার সাবমিট করবেন না।
ঠিক আছে, একবার সাবমিশন হয়ে গেলে ওয়েট করতে হবে। কাউসার ভাই, আচ্ছা কাউসার নামে কয়জন আছে? কতজনকে তো ডাকছি। কাউসার ভাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। বলছিলাম ম্যাডাম, 2-3 দিন থেকে তো আমি কথাই বলতে পারছি না। হ্যাঁ, আপনাকে তো আমি বারবারই কল করি, সবার আগে মনে হয় আপনাকেই কল করি, কিন্তু আপনার কথা তো কিছুই শুনি না। কম্পিউটারের আমি লাইন কেটে দিয়ে ফোন দিয়ে আমি সংযোগ দিলাম। ও, আপনি কি পিসি থেকে কথা বলার চেষ্টা করেন? পিসিতে তো আপনার মাইক্রোফোন না থাকলে কথা আসবে না। মাইক্রোফোন তো ম্যাডাম আছে তো ম্যাডাম, মাইক্রোফোন আছে। আপনার ওয়েবক্যাম কথা আছে? আমি সব ওয়েবক্যাম? যে আচ্ছা ঠিক আছে, বলেন না, এখন এগুলো বলে লাভ নাই, আপনি প্রশ্নটা বলেন। আচ্ছা ম্যাডাম, বলছিলাম লিড গুলোর কথা বলছিলাম, ওই যে মেল টেস্টটা কি হয়েছিল ম্যাডাম? মেল টেস্টটা ভ্যালিড আনভ্যালিডটা। আচ্ছা, সেদিন তো আমরা লিড খুঁজেই পাই নাই, ভ্যালিড আনভ্যালিড কখন দেখাবো? এগুলো হচ্ছে টুলস ইউজ করে করতে হয়। ম্যাডাম, লিঙ্কটা যদি আপনি একটু যদি দেখছেন শেয়ার দিয়ে। কি দেখতাম? বুঝি নাই কথাটা। লিডটা আপনার 10টা করছে ম্যাডাম, বুঝতে পারলেন, কিন্তু আমি মেয়েটা বুঝতে পারছি না যে হয়েছে কিনা ভ্যালিড আনভ্যালিডটা। আচ্ছা, আপনি 10টা লিড কালেক্ট করেছেন? জি গ্রুপে পোস্ট করেন, আমি দেখে দিব। আপনি ম্যাডাম। যে যে হোমওয়ার্কটা করেছেন সেটা গ্রুপে পোস্ট করেন, স্ক্রিনশট দেন বা স্ক্রিনশট দিয়ে পাঠান, সেটাই ভালো হবে। বলছিলাম ম্যাডাম, বৃহস্পতিবারে যে এক্সামটা হবে, জি, সেই লিঙ্কটাতে আমি কয়বার ঢুকতে পারবো? একবার একবার ঢুকতে পারবেন, একবার। অসংখ্যবার, কিন্তু অসংখ্যবার ঢোকার দরকার নাই, একবার একবার হচ্ছে ইয়ে করবেন, ক্লিক করবেন। যদি আমি কম্পিউটার দিয়ে যদি আমি কাজটা করতে যাই, বিদ্যুৎটা পালিয়ে গেল, দিয়ে ফের যদি আমি ফোন দিয়ে চেষ্টা করতে যাচ্ছি, তো হবে কি ফোন দিয়ে? হ্যাঁ, ফোন দিয়েও হবে। ও, জানছিলাম ম্যাডাম, সেটা আমি জানছিলাম। আচ্ছা, ওকে ম্যাডাম। ঠিক আছে। রজব আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওই ক্লাসের সবগুলো ভিডিও কি এক জায়গায় কোথাও পাওয়া যাবে, এরকম কোথাও? হ্যাঁ, আমাদের ইয়ে গ্রুপে তো। আয়াত কি করছো? গিভ মি, গিভ মি মাই ফোন ব্যাক। I said give me. ভাইয়া, ফেসবুকের আমাদের হচ্ছে ফিচার্ড অপশনে সবগুলো পিন করা আছে, ক্লাস ভিডিওগুলো। একই জায়গায় পাশাপাশি আপনি ইউটিউবের আমাদের যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টেও পেয়ে যাবেন। সবগুলো একই জায়গায় আছে মানে পরপর? আপনি দেখে নেন, আমি দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে, স্ক্রিনটা দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। 67 ব্যাচ না আপনারা? এই যে গ্রুপে আসবেন, ঠিক আছে, গ্রুপে এসে যে ফিচার্ড অপশন, এখানে আসবেন। এখানে আসলে দেখবেন যে সবগুলো ক্লাস ভিডিও পিন করা আছে, একদম হচ্ছে ডে ওয়াইজ। ঠিক আছে, এই যে ক্লাস 9, তারপর হচ্ছে 8, 7, তারপরে যে 6 ক্লাস। ঠিক আছে, এভাবে সিরিয়ালি সবগুলো ফিচার্ড অপশনে একসাথে পেয়ে যাবেন।
এখানে আর ইউটিউব চ্যানেলে গেলে প্লে লিস্টে পেয়ে যাবেন। চ্যানেলে এসে প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে আসলে আপনারা হচ্ছেন 67 ব্যাচ না, এই যে ভিউ ফুল প্লে লিস্টে যদি আসেন, এখানে সিরিয়ালি সবগুলো ভিডিও আছে। এই যে ডে 1 থেকে। এগুলো উল্টাপাল্টা হয়ে আছে কেন? এখানে সবগুলো ভিডিও আছে। সজীব বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার ওই যে লিঙ্কডইন প্রোফাইলটা লগ ইন ভেরিফিকেশন চাইছে, এখন ভেরিফিকেশন পরে আর ওখানে ঢুকতে পারতেছি না। ভেরিফিকেশন আপনি সাবমিট করেছেন, পেপার সাবমিট করেছেন? জি জি। পেপার সাবমিট করলে হচ্ছে আপনাকে প্রায় 3 সপ্তাহের মতো ওয়েট করতে হবে। ওরা মেইল করবে। যদি আপনার অ্যাকাউন্টটা রিকভারি হয় তাহলে ওরা মেইল করে জানাবে আপনাকে। আর যদি কোনো কারণে ওটা ওরা হচ্ছে ইয়ে না করে, অ্যাপ্রুভ না করে, তাহলে ওটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হবে। তার আগে আপনি হচ্ছে ওখানে লগ ইনও করতে পারবেন না। আপনি মেইলটা চেক করবেন। তো ইউজুয়ালি টাইম লাগে 3 সপ্তাহের মতো, 21 দিনের মতো টাইম লাগে। বারবার হচ্ছে সাবমিট করার চেষ্টাও করা দরকার নাই, বারবার লগ ইন করারও চেষ্টা করা দরকার নাই, এইভাবেই রেখে দেন। শুধুমাত্র আপনার মেইলটা চেক করবেন, মেইল আসলো কিনা সেটা চেক করবেন। জি ম্যাম, আমি তো অনেকবার করছি কি যে করেছেন? বারবার আসতেছে। সাবমিট করেছেন? জি অনেক 5-6 বার করছি। আর করিয়েন না, দেখেন এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড না হয়ে যায়। যদি না হয় তাহলে এখন কি করার ম্যাম? ওয়েট করেন আগে। ওটা হয় এটা রিকভারি হবে, নয়তো পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হবে। তার আগে কিছুই করার নাই আমাদের। ও আচ্ছা ঠিক আছে, আসসালামু আর আলাইকুম। সাবমিট করিয়েন না। আচ্ছা ঠিক আছে। ফারজানা বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম এসইও কি মানে শিখতেই হয় না, একটু হলেও জানতেই হবে মনে হয় হ্যাঁ, একটু? জানতে তো হবে। হুম। আমি আজকে ওই যে সামহাও ক্লাসটা কোনোভাবে করতে পারিনি, যখন রেকর্ডেড ভিডিওটা শুনবো তখন হয়তো বুঝবো যে আসলে কেন আজকে যে আজকে করতে জাস্ট হয়। একটা থিওরিটিক্যাল ক্লাস নিয়েছি, আপনি রেকর্ডিংটা দেখলেই আশা করি বুঝতে পারবেন। জি ম্যাম। আর আর যদি আমরা শুধুমাত্র ইন্ট্রোডাকশনটাই জেনেছি আজকে, তেমন কঠিন কিছু হুম, পড়ানো হয়নি। আচ্ছা তাহলে এতটুকুই কি আসবে এক্সামে? এক্সাম তো মনে হয় সামনেই। এক্সামে আপনাদের বিগত ক্লাসগুলো দেখতে হবে, জি জি জি, সবই দেখবো, হ্যাঁ। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, টেকনোলজি, ফ্রিল্যান্সিং এগুলো সম্পর্কেও ধারণা রাখতে হবে। জি জি। আর এই যে এই কি ফেরদৌস হোসেন ভাই মনে হয় বললেন কি ডোমেইন ভেরিফিকেশন, এসব তো বুঝি না ম্যাম। আচ্ছা, ওইটা আপাতত না বুঝলেও চলবে আপু, ওইটা অন্য অন্য বিষয়। উনি কি বলে, আমি তো এত নতুন। না না না, আপনি যতটুকু শিখছেন অতটুকু ভালো মতো শিখেন। ওটা হচ্ছে ফেসবুকের পিক্সেল সেটআপ, ওটারও আপডেট এসছে। এখন আর পিক্সেল সেটআপ হয় না, ডাটা সেটস থেকে করতে হয়। ওটা না শিখলেও চলবে। আচ্ছা ম্যাম, যদি ফেল করি তখন কি হবে? ফেল করলে আমার বাসায় মিষ্টি পাঠাবেন। আপনার বাসা তো চিনি না, নিজে খেয়ে নিব নাকি এসে? ফেল করলে আমাকে জানাবেন, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। Okay. আচ্ছা ঠিক আছে। আর কি আর কি যেন বলতাম, ভুলে গেলাম। আচ্ছা, ওই এসইওটাই একটু মনে হচ্ছে যে বললেন 2 বছর লাগবে, এমনি ভয় পাই। আর মনে আরো এত কখন না না, পড়বো? সেটা বলেছে যে যারা শুধুমাত্র এসইও নিয়ে কাজ করতে চায় বা এসইও নিয়ে ক্যারিয়ার করতে চায় তাদেরকে এই টাইমটা নিয়ে হচ্ছে নামতে হবে, সেটা বলেছি, আমাদেরকে না। আচ্ছা, জি জি। আচ্ছা ম্যাম, আমরা এই যে যেই আপনাদের যেই সিলেবাসটা, এটা মানে মোটামুটি যেটা আছে এটা শিখে গেলেই আমরা কাজ ধরতে পারবো, তাই তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের কি ফার্দার স্টাডি করতে হবে, বা আপনাদের এখানেই কি আমাদের মানে ইয়ে আছে,
আই মিন মানে ফার্দার স্টাডি করার মতো ইলাবোরেট আরো কিছু না কি মানে আপনারাই শিখান? অ্যাডভান্স কোর্সের কথা জিজ্ঞেস করছেন? না, জি অ্যাডভান্স কোর্স আপাতত নেই আমাদের। জি তো কোনো কারণে যদি কোনো স্টুডেন্টের হচ্ছে দরকার হয়। হ্যাঁ না দরকার, যদি রিঅ্যাডমিশনের দরকার হয় তাহলে রিঅ্যাডমিশন নিতে পারে, কিন্তু টপিক সেম থাকবে, একই টপিকই থাকবে। আপাতত হচ্ছে এখনো অ্যাডভান্স কোনো কোর্স আর আনা হয়নি। জি 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 আচ্ছা এতটুক দিয়েই চলে মনে হয় না? আপু আমি আপনাদের মতো এতটুকু কোর্সই করেছি, আর এতটুকু কোর্স ও করেই হচ্ছে আমি আর্নিং করছি আল্লাহর রহমতে, আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি। তো হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ। শিখছেন সেটা ভালো মতো শেখার ঠিক চেষ্টা মতো করেন। জি জি হ্যাঁ। আচ্ছা মানে নলেজ না থাকলে যা হয় আর কি, এটা কি সমুদ্র না নদী বুঝতে পারছি না। আপু সবাই তো একদিন নদী এরকমই থাকে তাই না? একদম নতুন তো সবাই, একদম শুরু থেকেই তো কেউ আর এক্সপার্ট হয়ে আসলে জন্মায় না। এই যে যারা কোয়েশ্চেন করতেছে ওনারা মনে হয় অনেক পড়াশোনা করে, কি সব কোয়েশ্চেন করে কিছুই তো বুঝি না। আপু আমি আপনাকে একটা কথা বলি, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে দেখেছি যারা কিছুই জানে না এরা ভালো করে। আর যারা হচ্ছে আগে থেকে একটু একটু জানে ওরা হচ্ছে সবকিছু মিলিয়ে একটা খিচুড়ি পাকিয়ে ফেলে। হায় আচ্ছা ঠিক আছে, এক হিসেবে ভালোই আছি, মানে বাচ্চা থেকে শিখতেছি। হ্যাঁ, সেটাই ভালো, ওরা ভালো করে, কারণ এরা হচ্ছে মেন্টরকে ফলো করে, মেন্টরের ইনস্ট্রাকশন ফলো করে, জি এরা এরা ভালো করে। এটা আমার জাস্ট পার্সোনাল একটা অপিনিয়ন বা আমার এক্সপিরিয়েন্সও বলতে পারেন, যে এতদিন যাবত শেখাচ্ছি, তা আমি যেটা দেখলাম যারা একদম নিউবি থাকে এরা ভালো করে, এদের শেখাটা ভালো হয়। ইনশাআল্লাহ ঠিক আছে। আর ম্যাম কি বলবো, এই ল্যাপটপটাই মনে হয় ঠিক মতো আমি ইউজ করতে পারছি না, আদারওয়াইজ এই যে এটা শুনি না, লিঙ্কটা দেখি যে খুঁজে খুঁজে পাই না, কি একটা কাহিনী। না লিংকের জন্য হচ্ছে এটা আমার দোষ, এটা আপনার ল্যাপটপের দোষ না। আমি হচ্ছে দুইটা লিঙ্ক পাশাপাশি ছিল তো আমি নোটিস করি নাই, ওই সময় হচ্ছে আমার বাসায় গেস্ট এসেছিল, তো আমি তাড়াহুড়ো করে হচ্ছে 7টার যে লিঙ্কটা ছিল সেটাই আপনাদেরকে দিয়ে দিয়েছি। আচ্ছা ওটা আচ্ছা আপনাদের প্রবলেম না, এটা আমার ফল্ট না, ছিল আজকে। তারপরেও ম্যাম আমি খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাই, আমি ভয় পেয়ে যাই যে আমি কেন, পাই। নোটিফিকেশন তো আসার কথা, যে অ্যাডমিন মানে আমি যে পোস্ট করেছি আপনাদের হ্যাঁ গ্রুপে, হ্যাঁ তারপর সবাইকে যে এভরিওয়ান যে মেনশন দিচ্ছি। না, পোস্ট করেছেন সব কিছু, দেখতে যাই, দেখা যায় যে আমি দেখতে পাচ্ছি না, ওটা আর পাচ্ছি না। হ্যাঁ মানে কেন, আপনি দেখা যাচ্ছে যে নোটিফিকেশনে ক্লিক একটা করবেন, মানে আপনার পোস্ট খুঁজতে করা হবে না, আছে। খুঁজতে হবে না আপু, আপনি জাস্ট যে নোটিফিকেশনটা আসবে ওখানে নোটিফিকেশনটাতে ক্লিক করবেন, তাহলেই তো ওটা ওপেন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, নাসির ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? এই তো আছি ভালো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ম্যাডাম। প্রশ্ন ছিল যে এক্সাম নিয়ে, যে রিটেন বা এক্সাম হবে, ওটা তো ম্যাডাম আমি ফোন ইউজ করি, তো ওটা কিভাবে টাইপ করে লিখবো, এটা তো অনেক সময়ের ব্যাপার। কি টাইপ টাইপ করে লিখতে পারবেন না? ফোন দিয়ে ম্যাডাম টাইপ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, তো টাফ, কিন্তু ফোন দিয়ে তো 40 আরো মিনিটে। ইজিলি হবে, আর ওইখানে 5টা মাত্র শর্ট কোয়েশ্চেন থাকবে। এমসিকিউ তো জাস্ট আপনি যে অপশনটা কারেক্ট অ্যান্সার হবে সেটাতে ক্লিক করবেন, আর 5টা শর্ট কোয়েশ্চেন, 40 মিনিট এনাফ টাইম। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে ম্যাডাম, এখানে ঠিক পাঁচ আছে। 5 মার্কসের জন্য যে আপনাকে একদম পেজ ভরে লিখতে হবে ওরকম না, ওখানে যেটা জানতে চেয়েছে এক্সাক্ট ওইটার উত্তরটাই লেখেন, সংক্ষিপ্ত উত্তর হবে। ম্যাডাম আনসার তো ইংলিশে হবে? জি ভাইয়া, ইংলিশে, কোয়েশ্চেনও ইংলিশে, অ্যান্সারও ইংলিশে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব, তো সবাই অ্যাটলিস্ট ম্যাডাম ট্রাই। হ্যাঁ কে? ম্যাডাম হ্যাঁ আমি মীর আহমদ বলছিলাম ম্যাডাম। হ্যাঁ বলুন। তো একটা কোয়েশ্চেন আমি ইয়ে করবো, যে কিছুক্ষণ আগে করছিল, আহ, তো আমরা আনসারটা কিভাবে পোস্ট করব, যেহেতু একই ডিভাইস থেকে কোয়েশ্চেনও দেখবো, আবার আমি তো মোবাইল ইউজার, ল্যাপটপ নাই,
তো এখন ওখান থেকে কিভাবে করবো এটা কাইন্ডলি একটু বলে দিলে ভালো হয়। কোয়েশ্চেনের নিচেই অ্যান্সার লেখার জায়গা থাকবে। আপনারা ফর্ম ফিল আপ করেন কিভাবে, যেমন নাম যখন জানতে চাই নিচে একটা ঘর থাকে না, ওখানে আপনার নামটা লেখেন ওরকম। ও আচ্ছা ওইরকম এটা মোবাইলেই করা যাবে না? জি জি। এটাই জানতে চাইছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহসিন বলেন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এক্সামের রেজাল্টটা আমরা কিভাবে জানতে পারবো? এক্সামের রেজাল্টটা হ্যাঁ, মানে আমাদের কি কিভাবে বলবো সেটা বলবো। এটা তো আপনি নিজের রেজাল্ট নিজে দেখবেন। মানে আপনাদের পক্ষ থেকে কোনো মানে আমার পক্ষ থেকে কোনো রেজাল্ট দেওয়া হবে না ভাই, এটা সেলফ ইভালুয়েশন, নিজেরটা নিজে দেখবেন। আচ্ছা ঠিক আছে, ওটা ক্লাস রেকর্ডিংটা ভালো মতো দেখে নিন, ওখানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, বলা হয়েছে। রেকর্ডিংটা ভালো মতো দেখবেন। আচ্ছা, তো সবার জন্য শুভকামনা রইলো, অ্যাটলিস্ট ট্রাই করবেন এক্সামটাতে সবাই অংশগ্রহণ করতে, ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। যাদের হচ্ছে অনলাইনে এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স নাই, তো এটা একটা ভালো একটা আপনারা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইলো, সবাই ভালো থাকেন। মঙ্গলবার দিন ক্লাস অফ থাকবে। আমরা হচ্ছে বৃহস্পতিবার দিন এক্সাম টাইমের আগে 9:05 আগে গ্রুপে নোটিশ পাবো, ওই নোটিশে প্রশ্নপত্রের লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে সবাই অ্যান্সার করবেন। 40 মিনিটের টাইমের মধ্যে হচ্ছে অ্যান্সার করে সাবমিট করে দিবেন। ঠিক আছে, তো অবশ্যই ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নিবেন। তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।